নমস্কার। ইদানিং যে বিজেপির কোনো নেতা ইন্টারভিউ দিতে চাইছেন না, সেই জন্য আমি আমাদের ত্রিপুরা রাজ্যের বিজেপির মিডিয়া যে কনভেনর আছেন সুনীত সরকারের কাছে আমি একটা আবেদন করেছিলাম ইন্টারভিউর জন্য। তো সেই প্রেক্ষিতে প্রাক্তন বিধায়ক মাননীয় দিলীপ কুমার দাস ইন্টারভিউতে উনি রাজি হয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বাস্তবিক প্রেক্ষাপটে দেখলে আমার মনে হচ্ছে যে বিজেপি বেশি ধর্মভিত্তিক রাজনীতি করছে। এই ব্যাপারে আপনার কি চিন্তা? ধর্মের ডেফিনেশনটা কি? আমরা যখন সায়েন্সে যখন পড়াশোনা করি, আমরা পড়েছি যে প্রপার্টি, এবং একটা ম্যাটেরিয়ালস, একটা মিনারেলস বা একটা গ্যাসের কি প্রপার্টি আছে। যদি ধর্ম যদি হয়, তাহলে বিজেপি একটাই ধর্ম পালন করে, সেটা হচ্ছে মানব ধর্ম। মানুষের উন্নয়নের জন্য, মানুষের তার আর্থিক বিকাশের জন্য, তার সার্বিক বিকাশের জন্য এবং দেশের, রাষ্ট্রের, রাজ্যের সম্পূর্ণ বিকাশের জন্য যে ধর্মটা, সেই ধর্মটাই বিজেপি পালন করে। আলাদাভাবে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলোকে আমরা মনে করি যে এক একটা পন্থা। সুতরাং এটা ধর্ম নয়, এটা একটা পন্থা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। তো সুতরাং ভারতীয় জনতা পার্টি এই পথে বিশ্বাস করে, কিন্তু তার ধর্ম সবার উপরে মানুষ, এই তাকে নিয়ে যা কিছু তার উন্নতির জন্য, তার সুখ সুবিধা শান্তির জন্য যা দরকার, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ধর্ম। আপনার এই কথাটাকে আমি রেসপেক্ট করেই বলছি, কিন্তু বিশেষ করে অনেক বিজেপির বিধায়কের, আমি ত্রিপুরার কথা আপাতত ছাড়লাম, বাইরে দেখা যায় মন্দির মসজিদ নিয়ে বেশি রাজনীতি করছে। এই ব্যাপারে আপনার কি চিন্তা? না, ঘটনার পরিপ্রেক্ষিতে যখন দেশে বিভিন্ন পরিস্থিতি দাঁড়ায়, এটা একটা আসে। আর ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ বলেছেন যে ভারতবর্ষের আত্মার সেটা হচ্ছে প্রাণ, যেটা হচ্ছে সেটা হচ্ছে ধর্ম। সেই ক্ষেত্রে আমরা যে দৈনন্দিন যে চর্চা করি, সেটা একটা ধর্ম। এখন কোন মানুষ কিভাবে ধার্মিক, যেমন আমাদের পূজা আর্চা, আমরা লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, বাড়িতে মঙ্গলচণ্ডী পূজা, মনসা পূজা, এগুলো আমাদের পরম্পরায় ঢুকে গেছে। এবং প্রতিটি মানুষ তার যেরকম শিক্ষা দিকে বা পারিপার্শ্বিক এবং বাড়ি যেটা, সেখান থেকে সে বড় হয়ে আসে। এর উপরে তাকে পারিপার্শ্বিক বা বাহিরের যে প্রেশারটা থাকে, সেই পরিপ্রেক্ষিতে, এবং এইটা অনেকটা একটা রাজনীতির সাথেও মিশে গেছে, সার্ভাইভালের সাথে কোয়েশ্চেন এসে দাঁড়িয়ে গেছে। সুতরাং এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এটা বেশি বেশি করছে। আমাকে দেখতে হবে যে মূল থিমটা যারা পার্টি চালাচ্ছে, তারা কোন ফিলোসফির উপর সেই তার নীতিটাকে কোথায় রাখছে। আর বাকি যারা আছে, সে সদস্য হতে পারে, সদস্য না হতে পারে, বিজেপিরও হতে পারে, বিজেপির না হতে পারে, ধর্ম আচরণ প্রত্যেকে যে যার মতো করবে, তারই পরিপ্রেক্ষিতে এই ব্যাপারগুলো উঠে আসছে। আপনি যদি একটা ধরেন, বলেন বাবরি মসজিদের কথা যদি বলেন, বাবরি মসজিদ, এতে 500 বছর ধরে এটা আন্দোলন, এটা বিজেপির জন্মের বহু বছর আগে থেকে এটা চলে আসছে। সুতরাং আজকে নয়, এবং ইতিহাসে এবং আর্কিওলজিতে সেটা প্রমাণিত যে এখানে রাম মন্দির ছিল, যার জন্য শেষ অব্দি সুপ্রিম কোর্ট এইটা অর্ডার দিয়েছে, রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এইটা একটা ফিলোসফি, একটা দিশা, বা একটা যেটা বলে আমাদের আস্থার প্রকাশ, সেইটুকু। বাকি কোথাও আলাদাভাবে যে মন্দিরে একটা এজেন্ডা, এরকম কিন্তু এজেন্ডা কিছু নয়। একটা মেরুকরণ তো হচ্ছে না, ধর্মের মেরুকরণ তো হচ্ছে। মেরুকরণ তো অনেক আগে থেকে হয়েছে। আমাদের তো এই ভারতবর্ষের তো মেরু একটাই ছিল। আজ থেকে যদি আমরা 2000 বছর আগে দেখি, তার থেকে বেশি না, আজকে আমাদের এখানে 2000 বছর আগে কি ছিল? আমাদের সনাতন ধর্মই ছিল, এবং এটা সবাই স্বীকার করে। যদি আমরা সনাতন ধর্ম দেখি, এজলেস, এটা স্রষ্টা পর্যন্ত আমি যেহেতু আমি ধর্মে বিশ্বাস করি, সেই জন্য আমি কথাটা বলছি। কিন্তু আমরা এটা যেমন জানতে পারি যে, আমরা মনে করি বৌদ্ধ ধর্ম যদি হয় 2500 বছর, খ্রিস্টান ধর্ম 2000 বছর, মুসলিম ধর্ম 1500 বছর, আর তার জৈন ধর্ম, সবগুলো এক একটা আয়ু আছে এবং একটা ব্যক্তি আছে। কিন্তু বেসিক্যালি এখন অনেক মুসলিম যারা ধর্মগুরু এবং যারা অনেক বেশি ফিলোসফার বা এটা বলেন, তারা সবাই বলছে, এমনকি আরো সবচেয়ে বড় কথা, আমাদের কাশ্মীরের গোলাম নবী আজাদ, তিনি বলেছেন যে আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল,
এখন অনেকেই কথাটা বলছে। সুতরাং আজকে যে ওইখানে কথাটা বলা, এটা যদি বলা হয় ধর্ম ধর্ম ব্যাপারটা নয়। আমি তো বলবো সবাই তার রুটের দিকে যাওয়ার একটা চেষ্টা চলছে। ইদানিংকার সোশ্যাল মিডিয়ায় আমি অনেকের কাছ থেকে এই কথা শুনছি, যারা প্রত্যেকে বলছে যে আমাদের পূর্বপুরুষ হচ্ছে আমাদের হিন্দু ছিল। যারা কনভার্ট হয়, আমি যেমন বাংলাদেশের কথা যদি বলি, তো এখানে যারা মুসলিমরা একসময় তাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, কিন্তু যেটা বাস্তবতা 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, হ্যাঁ, বাংলা ভাগ হয়েছে। আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গি আমি এখানে দেশ ভাগ বলি না, এখানে বাংলা ভাগ বলি। তো তারাও তো একসময় হিন্দু ছিল, কোনো না কোনো কারণে তারা কনভার্ট হয়েছে, কিন্তু আজকে তাদের মধ্যে একটা মানে হিন্দু মুসলিম একটা শত্রুতার একটা মানে বিষয় এসে দাঁড়িয়েছে আর কি। এটা কোন দিকে কি যায় এটা তো বুঝতে আচ্ছা, পারছি না। একটা কথা আমাকে বলুন তো, 1947 সালে যখন দেশ ভাগ হলো, হুম, 1946 যে যখন ক্যালকাটা ডাইরেক্ট অ্যাকশন যখন হলো, যখন মাস কিলিং হলো, যখন নোয়াখালীতে হলো, 1971 যুদ্ধে, এই যে পূর্ব পাকিস্তান যেটা আমরা বলি, হুম, হুম, পূর্ব পাকিস্তানে আমাদের হিন্দুরা সংখ্যা তখন ছিল 27%, আজকে সেই সংখ্যাটা 8%। পাকিস্তানেও ছিল প্রায় 30-এর কাছাকাছি, এখন পাকিস্তানে মানে 1%-এরও কাছাকাছি এরকম এসে দাঁড়িয়েছে। এই যে এতগুলো মানুষ যে তাদের যে দেশটা ছাড়তে হলো, আমি নিজে বলবো, আমি তো 64-65-এ আমি ইন্ডিয়াতে এসেছি, আমাকে কেন আসতে হলো? আমার ভিতরে কি এটা ক্ষোভ থাকবে না? আমি যখন এখানে এসেছি তখন আমার মা বাবা কিন্তু পূর্ব পাকিস্তানে ছিল। ওরা কি ভেবেছিল যে বংশের একটা ছেলেকে অন্তত পক্ষে বাঁচিয়ে রাখি, সেও তারা আমাকে, আমি তখন এটা ক্লাস 6-7-এ পড়ি, একটা ছেলেকে মা বাবা যখন তার কাছ থেকে সেপারেট করে দিয়ে দেয়, সেই ছেলেটা নতুন দেশে এসে কিভাবে থাকবে, কার কাছে থাকবে, পুরো সেই জিনিসটা তো আমি ভুগেছি। তা আমার ভিতরে কি এই প্রশ্নটা জাগবে না? আমার ভিতরে কি এই ক্ষোভটা হবে না? আজকে যদি আমরা পুরোটা এখানকার মধ্যে দেখি, আজকে আমি সেই যে 64 এবং তার আগে থেকে আমি যে আমার বাড়ি ছাড়া, এখনো প্র্যাকটিক্যালি বলতে বলে এটা তো না হয়, আমি শিক্ষা দীক্ষা বিভিন্ন দিক থেকে আমার ভিতরে অনেক মডারেশন এসেছে, অনেক হয়েছে, কিন্তু যারা জমি জমা বাড়ি ভিটা কিংবা তার বাড়িতে মা বোন যাদের যেখানে শ্লীলতাহানি হয়েছে, রেপ হয়েছে, মার্ডার হয়েছে, কোলের বাচ্চাকে নিয়ে এসেছে, এই লোকটা তোর ঈশ্বর নয় যে সেই কথাটা বল কারা করেছে? আজকে যদি সার্বজনীন ভূমিকম্পে মারা যেত, আজকে বন্যায় মারা যেত, কিন্তু দেখা যাচ্ছে যে একটা ধর্মের বিশ্বাসের জন্য, তারা ধর্ম রক্ষার জন্য, এবং তারা আরেকটা ধর্ম রক্ষা হলে আরেকটা ধর্মের লোক তাদের উপরে এটা বলেছে, যারা বিশ্বাস করে যে এই একটা ধর্ম ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম থাকতে পারবে না, যারা ছবি থাকতে পারবে না, কোনো মূর্তি থাকতে পারবে না, অন্য বিলিভার থাকতে পারবে না, তাদেরকে শেষ করো, সন্তান বাড়াও। তো এগুলো যদি হয় তাহলে আপনাকে ইটিওলজিতে যেতে হবে যে এটা প্রাইমারি না রিঅ্যাকশনারি। আমি যে বলবো এটা রিঅ্যাকশনারি এখন যে কথাটা। এবং যারা বলছে যে এই সেকুলারিটা, তারা আগে বলুক, আজকে মুর্শিদাবাদে যে সেদিন যে দুজন লোককে যে মারা হলো, অনেকেই তো অনেক কথা, অনেক মিছিল টিছিল আমরা দেখি, তাহলে ওই দুটো লোকের জন্য কেন কোনো লোক, বুদ্ধিজীবী যারা আছে, বাঙালি বুদ্ধিজীবী ভারতবর্ষে, কেন এখানে কোনো প্রতিবাদ? তার কি দোষ ছিল? এটা দোকানদারি করত, বাপ ছেলেকে এসে মেরে দিল। তাহলে যত আমাদের শিক্ষিত বুদ্ধিজীবী লোকরা যত এক পেশে আচরণ করবে, যত বেশি বুদ্ধিজীবী এবং নীরবতা বা সেকুলারিজম কথা বলবে মানুষের ভিতরে, সব মানুষ শিক্ষিত না, এবং শিক্ষিত বলতে আমাদের মতো না, আমি এটাকে ধরছি না, তার ভিতরে আবেগ আছে, তার ভিতরে ধর্মীয় বিশ্বাস আছে, সে ঘর থেকে বেরোবার আগে এই দুর্গাকে প্রণাম করে, কালীকে প্রণাম করে, এটা তার জন্মগত, তার ভিতর থেকে, জন্মের পর থেকে দেশছে। সুতরাং এই রিয়েকশনটা হবে, এটা অস্বাভাবিক না, এটা খুবই স্বাভাবিক, এবং ইটস রিয়েকশনারি, নট দ্য প্রাইমারি। না, তার জন্য তো আপনার ওই নির্দিষ্ট ধর্মের সব লোক তো এর জন্য দায়ী হতে পারে না। না, আমরা কি বলছি কখনো? আমরা সবসময় বলছি আজকে যে ভারতবর্ষ এবং আমাদের পার্টি এই সেগ্রিগেশনে বিশ্বাসই করে না। একটাই কথা বলছে যে শুধু তুমি এটা বলো, এই ভারতবর্ষে তুমি আছো, এখানে খাচ্ছ, এখানে বড় হচ্ছে, এইখানে বসে থেকে তুমি অন্য রাষ্ট্রের জয়গান করো না। আজকে আমার ইন্ডিয়ান টিম যদি হারে, তখন একটা সেকশন, একটা এলাকায় যদি হোক, উল্লাস যদি করে, তো সেটা আমার গায়ে লাগবে, কারণ আমি আমার দেশকে ভালোবাসি। আমাদের একটাই কথা, এই দেশ তোমাকে বড় করেছে, তুমি যে ধর্মেরই হও, তুমি ভারতীয়। এবং সেটাই তো বলা হচ্ছে, এসআইআর হোক বা ভোটার লিস্ট সংশোধন হোক, একটা সময়ও তো বলা হচ্ছে না
যে যারা ভারতীয় সত্যিকারের সেটা তাদের এখানে থাকবে না, সেখানে তো হিন্দু মুসলিম করা হয়নি। সুতরাং ইন জেনারেল ওই ফিলিংসই নেই। এবং ইদানিংকালে যে জিনিসগুলো দেখছি, এত মুসলিম সম্প্রদায়, গুজরাটের আপনি যে কোনো ইন্টারভিউ ইউপিতে দেখেন, যোগী আদিত্যনাথ বলুন কিংবা বলেন নরেন্দ্র মোদীজির বলুন, মুসলিম সম্প্রদায় এই যে একটা জিনিস কত বড় পপুলার হয়ে গেছে। আজকে 1986-এ শাহবানু মামলা হয়েছিল, তখন কংগ্রেসের 72 জন মুসলিম সদস্য ছিল, সেখানে রাজীব গান্ধী ছিলেন, সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এত বছর 4টে বাচ্চা এবং প্রায় তখন 65 শাহবানুর, তাকে শুধু সামান্য একটা মাসোয়ারা, যার হাজবেন্ড ছিলেন একটা অ্যাডভোকেট ছিলেন, সেখান থেকে সংশোধন করে এই এই যে এটা ছিল এই যেটা বেনিফিটটা দেওয়া তাকে ডিভোর্স করার জন্য, সেটা পাল্টেতে হলো। তো এগুলো কি এই সেকুলার নাকি না এগুলো একটা সম্প্রদায়ের প্রতি সহানুভূতি এবং এটা করে করা হয়েছে? তাহলে এখন আজকে নরেন্দ্র মোদীজি আসার পরে, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে ট্রিপল তালাক যে বন্ধ হয়েছে, আজকেও দেখছিলাম একটা পত্রিকার মধ্যে একটা স্বামী, অনেক মুসলিম সম্প্রদায়ের মধ্যে তো আমরা বারবার বলছি শিক্ষার অভাব আছে, তাদের চাকরি করার অভাব আছে, তাদের অনেক কিছু পিছিয়ে পড়া আছে, যার জন্য সাচার কমিটিও গঠন হয়েছিল, সেখানেও দেখা গেছে। কিন্তু আজকে যখন আমরা কি করছি, আজকে আপনার বাচ্চা কটা, আমার বাচ্চা কটা, যারা শিক্ষিত বা যাদের সম্প্রদায়, আমাদের সন্তান লিমিটেড, কিন্তু 4টে বাচ্চা 17টা, মানে 4টে বেবি 17টা, এখানে তো নিজেরা নিয়ন্ত্রণ রাখছেন, এরা কোথায় থাকবে, এরা খাবে কোথায়, পড়বে কোথায়? আজকে যখন এসআইআর যখন পশ্চিমবঙ্গে চালু হলো, তখন দেখছি যে বিভিন্ন জায়গা থেকে গ্রামকে গ্রাম খালি হয়ে গেছে। সেটা আমার কাছে বড় কথা না, কিন্তু আপনি দেখবেন তো ছবিতে ওরা যেখানে ছিল এগুলো কি মানুষ থাকার উপযুক্ত কিনা? তাহলে এই যে একটা সম্প্রদায় যারা এসেছে, তারা পূর্ব পাকিস্তান থেকে এসেছে, মানে বাংলাদেশ থেকে এসেছে, তারা নিজেরা মুসলিম। আজকে মুসলিম দেশে থাকে, যেটা ধর্মের জন্য ভাগ হয়েছে, সেখান থেকে মানুষ অন্য সংস্থানের জন্য এখানে আসছে। আমি বলছি না জনসংখ্যা বাড়ানোর জন্য, অনেকে ইন্টারভিউ বলছে কাজ নাই, কিচ্ছু নাই। ভারতবর্ষ সেটা মুসলমানদের তো বারণই করেনি, বলছে তুমি ভারতীয় মুসলিম আমার থাকো, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা তো কোনো ধর্মশালা নয়। কাজে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে কোন জায়গায় আমাদের ব্যথা। আজকে আমাদের জনসংখ্যা 145 কোটি, আমরা আমাদের যে ল্যান্ড ক্যাপাসিটি, সেটা কতটুকু ল্যান্ড ক্যাপাসিটি, এবং এই যে লোকগুলো যারা আসছে, রোহিঙ্গা আসুক বা বাংলাদেশ থেকে আসুক, এটাও তো ঘটনা। আজকে কেন তাহলে এখন যদি প্রশ্ন করি, জেলের মধ্যে সব থেকে বেশি মুসলিম এখানটার মধ্যে কেন? কেন আমাদের যে এই বিভিন্ন জায়গায় ক্রাইমগুলো হচ্ছে, ক্রাইমের জন্য মুসলিম কেন আসছে? আমি তো বলবো এদেরকে পলিটিশিয়ানরা এত এক্সপ্লয়েট করেছে, এবং দীর্ঘদিন ধরে, এবং প্রথম স্বাধীনতার পর থেকে এরা শিক্ষিত হোক, স্বাবলম্বী হোক, এটা চায়নি বলে ওদের ইউটিলাইজ করার জন্য এরাই সব থেকে, এই যে কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুক বা আমি সমাজবাদী পার্টি, প্রত্যেকে ইউটিলাইজ করেছে। এবং নরেন্দ্র মোদী এসে বলছে আমার মা বোনটা ভালো থাকুক। আজকে কে বলছে যে ভারতীয় জনতা পার্টির মুসলিম ভোট পায় না? আমার পুরো বিশ্বাস, মুখে বলুক বা না বলুক, ওরা বলে না, বিরাট সংখ্যক মুসলিম ভারতীয় জনতা পার্টিকে চায় এবং তারা ভোট দেয় বলে আজকে আমরা 240, আগে 303, কিংবা তার আগে যে 182 এই আসনগুলো পেয়েছি, আমি বিশ্বাস করি। এবং এরা হয়তো মুখে অনেকটা কথা বলে না, কিন্তু এটা তো বুঝতে পারে প্রতিটি মুসলিম। এই কয়দিন আগে একটা সুপ্রিম কোর্টে একটা কেস দেখ, এই যে এটা হালালা, মুসলিমদের ডিভোর্সের উপরে যে হালালা হয়, এটা মেয়েদের উপর এর থেকে বড় জঘন্য হতে পারে? একটা মেয়ে কাঁদছে তো সেদিন দেখলাম। আপনি তো নিশ্চয়ই, যেহেতু সংবাদ জগতের লোক, আপনি নাজিয়া ইলাহিকে আপনি জানেন কিভাবে ওর প্রচুর আছে। আমি তো বলি এই নাজিয়া ইলাহি অনেক হিন্দুর থেকে বেশি হিন্দু। এবং সে কি বলেছে, বলছে যে ইন্টারভিউ, যে কবে বিয়ে করবে, সাংবাদিক প্রশ্ন করেছিল, বলছে আমি সেই 26-এ বিয়ে করব। কাকে বিয়ে করব? হিন্দুকে বিয়ে করব। কেন বিয়ে করব? বলছে আমি এটা চাই না, আমাকে তালাক দিয়ে আরো 4টা বিবি নিয়ে আমি ঘর করি। এত বড় কথা, এটা শিক্ষিত, এটা অ্যাডভোকেট, এটা স্পোর্টস পার্সনের মতো। এইটা বুঝতে লাগবে, 2-1 মুসলিম বেরিয়ে আসছে, তারা বলছে। এবং আমি আপনাকে বলছি আমার বিশ্বাস, এটা আমার পার্টির ধারণা না, ভবিষ্যতে প্রচুর মানুষ সনাতনেতে ফিরে আসবে। কারণ এটার মতো একটা সহিষ্ণু, একটা ইয়ে করার মতো নির্মম নয়, দয়া মায়া ভালোবাসা সব উদার পন্থার যে আছে, প্রচুর মানুষ আসবে। এবং এই যে আজকে চিন্তা করেন ইউএইতে এত বড় রাম মন্দির হতে পারে, ওখানকার কালচার দেখেন কিভাবে পাল্টে যাচ্ছে।
আজকে চীন, যারা এত সব কথা বলে, কেন চীনে তাহলে মুসলিমরা কেন এখন আর মসজিদ বানাতে পারছে না? কেন মসজিদগুলোকে ভেঙে সেখানে টয়লেট বানাচ্ছে? কেন দাঁড়িয়ে রাখতে পারে না? কি পানিশমেন্ট? বাকি গোটা বিশ্ব চীনকে ভয় ভয় বলে চীনের বিরুদ্ধে একটা কথা বলে। আর ভারতবর্ষের ডেমোক্রেসি এবং উদারনীতি আমরা প্রথম থেকে, যেহেতু সনাতন আদর্শে আমরা বড় হয়েছি, সবাইকে যে যার মতো কথা বলতে পারে, এখানে কোনো অসুবিধা নাই। এটাই হচ্ছে স্বচ্ছ ডেমোক্রেসি এবং এটাই হচ্ছে লিবারালিজম এবং এইটাই সেকুলার। না, ঠিক আছে, আপনার ধারণাটা তো আমার ভালো লাগলো। কোশ্চেন করলে আরো অনেকগুলো কোশ্চেন আসতে পারে, তো আপনি আপনি ইউ আর এট লিবার্টি টু আস্ক মি এনি কোয়েশ্চেন। এই প্রসঙ্গটা আপাতত এখানে স্টপ রাখছি। আপনার যা সুবিধা হয় কতদিন করবো। আপনি করুন। এখন আমি আমার ত্রিপুরার প্রসঙ্গে আসি। হ্যাঁ, আচ্ছা, সাম্প্রতিক যে 2023 সালের যে ত্রিপুরা নির্বাচনে বিজেপি সিট এবং ভোট পার্সেন্ট কমেছে, এর পিছনে আপনার কি কারণ মনে হতে পারে? আমি তো বলবো আমাদের ছিলই না কিছু। আজকে 2013 সালে যদি আমরা ইলেকশনের যদি দেখি পার্সেন্টেজ অফ ভোট, আমাদের কত পড়ছে? 1.3 বা 1.5% পড়ছে। আজকে 2018 সালে আমরা পেয়ে গেলাম 44% ভোট। আর ইয়েতে এসে 2023-এ আমরা 39% ভোট পেয়েছি। আমরা ওই সময় পেয়েছিলাম, আমাদের টোটাল আমাদের স্ট্রেংথ ছিল 44, এবার আছে 33, কিছু কমেছে। আজকে আপনাকে দেখতে হবে, আপনি যে একটা বাড়ি যদি বানান, কিরকম আপনার মানে মেটেরিয়ালস আপনি ইউজ করেছেন। আজকাল দেখবেন ফ্ল্যাট বাড়ি বানায়, তারা বলে যে ব্র্যান্ডেড টাইলস বা অমুকগুলো করেছে। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি যেটা তৈরি হয়েছে, সেটা কি হয়েছে? খুব কম লোকে ছিল আগে ভারতীয় জনতা পার্টি, কিন্তু অনেক লোক। এটার কারণ হচ্ছে যে 25 বছরের যে একটানা যে বামফ্রন্টের যে শাসন, এতে কিন্তু কিছু লোক সুবিধা পেয়েছে, কিছু লোকের সুবিধা পায়নি, অনেক লোক বিক্ষুব্ধ হয়েছে। প্লাস কংগ্রেসের একটা ছন্নছাড়া ভাব, বারবার যারা কংগ্রেসে ছিল তারা দেখেছে এরা অনেক কথা বলে, এই আয়া পড়ছি বুঝতেছে, কিন্তু আয়া পড়ে না। সবকিছু মিলে যখন আমরা দেখছি গুজরাট মডেলটাকে তখন খুব হাইলাইট, বা অনেকগুলো স্টেটে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি তখন আছে, এবং এইটা থেকে সবারই মনে একটা প্রশ্ন এসেছে, ঠিক আছে তাহলে এটাকে একটা আমরা পরীক্ষা করে দেখি। এবং সেই সময় ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করেছে, আমি তো 2015-তে ভারতীয় জনতা পার্টি আমি যোগ দিয়েছি, এবং আমার বাড়ি থেকেই কিন্তু ওই যে মেম্বারশিপ ড্রাইভটা শুরু হয়েছিল, কারণ তখন অনেকেই কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়েন করেনি। কিন্তু আমি মেডিকেল কলেজে তখন আমি অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে আমার মনে হয়েছে আমি জয়েন করেছি। তো এগুলো করার পরে আমাদের এই যে 5 বছর, 18 থেকে 23 বছর, এখানে এখানে কি হয়েছে, পার্টির মধ্যে যারা পার্টিতে যারা জয়েন করেছে তাদেরকেও তারা নিজেরা মূল্যায়ন করেছে। কিছু সংখ্যক লোক এসেছিল, ঠিক আছে এখানে যখন কিছু পাই নাই তাহলে ভারতীয় জনতা পার্টিতে যাই, কিন্তু ওখানে এসে দেখলো ওরা ওদের যে আগের পার্টি সেটা হুবহু সেইভাবে এটা করতে পারছে না। প্লাস আমাদের অনেক লোক যারা বিভিন্ন পার্টির বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, তারা বিভিন্ন পার্টির ক্ষমতায় এসেছে, সরকারি ক্ষমতায় আছে, তারাও যে ভারতীয় জনতা পার্টির যে পঞ্চনিষ্ঠা বা যে নীতি বা যে আদর্শ, সেই ট্রেনে যেটা ক্যাডার ভিত্তিক যেটা বলি, আজকে ভারতীয় জনতা পার্টি আর আরএসএস বা সিপিএম পার্টি একটা ধরনের তৈরি হয়, এটা ক্যাডার ভিত্তিক পার্টি। আরএসএস একটা গ্রুপে তৈরি হয়, সেটা এক ধরনের আদর্শ। কিন্তু ভারতীয় জনতা পার্টি আরএসএস এরই কিন্তু 34টা সংগঠনের একটা মানে আউটপুট, যেটা হচ্ছে আলাদা একটা আছে, যেটা রাজনীতির সাথে যুক্ত, তার অনেকগুলি শাখা সংগঠন। তো এইখানকার মধ্যে এটা পুনর্বিন্যাস হয়েছে, অনেকের জায়গা হয়েছে, কিছুটা মানে ভেতরের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, কোথাও হয়তো দেখা গেল তাদের ভালো লাগেনি। তো এইসব কারণে কিছুটা ভোট কিন্তু কমেছে, পার্সেন্টেজও কমেছে। তো এটা একটা আলটিমেটলি কি হয়েছে, আমরা যে সিট পেয়েছি সরকার করেছি, কিন্তু মানুষ মন থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে চেয়েছে। আমাদের একটা দুটো তিনটা সিট আমাদের কমেছে, তেমনি পাশাপাশি পার্সেন্টেজও কমেছে। এইটাই হচ্ছে মূল কারণ আর কি। কিন্তু বিরোধীদের তো অভিযোগ ভোট দিতে দেওয়া হয় না। ভোট দিতে দেওয়া হয়নি এইটা আমি মানে এইরকম আমি বিশ্বাস করি না, কারণ আমি আমার এলাকায় ছিলাম এবং আমি পরিষ্কার বলেছি। আপনি যদি আরো খোঁজ নেন, আমাদের অনেক লিডার যারা আছে তাদের আমি বরাবর বলেছি যে আমরা যেভাবে কাজ করেছি আমাদের একটা মূল্যায়ন হওয়া দরকার, আমরা কি করেছি। সুতরাং খুচরো কাজটা এরকম ঘটনা হতে পারে। ওই তো বললাম, আবার যেহেতু আমাদের একটা মিক্সচার, অনেকগুলো লোক বিভিন্ন ধরন থেকে আছে, তারা তাদের কালচার এগুলো নিয়ে এসেছে, কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু একদম রিগিং হয়েছে এই কথা কয়টা পার্সেন্টেজ ভোট দিয়ে আটকানো যায়?
কিন্তু সেই হিসাবে এটা সঠিক না। মানুষের মূল্যায়নে কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, একদম ছাঁকনি দিয়ে ছেঁকে, যেগুলো মানে যাওয়ার মানে যে সমস্ত লোক চলে গেছে এটা থেকে ছেড়ে, তারা চলে গেছে। এরপরেও যারা সলিড ছিল তাদের ভিত্তিতেই কিন্তু এই পার্টিটা ক্ষমতায় এসেছে। এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তার কর্মফলের মাধ্যমে সরকার যেভাবে কাজগুলো করছে তার উপর মূল্যায়ন করে কিন্তু ভারতীয় জনতা পার্টি 2023-এ ক্ষমতায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন যে তীব্রমথার ভোট কাটাকাটির জেরে আপনারা বেশ কয়েকটি সিট জিতেছেন, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা যারা বলছে তারা বলছে, আমি এটাকে একদম বিশ্বাস করি না। ভোট কাটাকাটি সবসময় আমরা এক একটা জায়গায় দেখেছি যে বিভিন্ন রকম ক্যান্ডিডেট দ্বারা। বিজেপি তার জোরে এসেছে, তীব্রমতাকে আমাদের ভোট দেওয়ার জন্য ওরা এখানটার মধ্যে গেছিল, আমাদের সাহায্য করার জন্য, তারা তাদের প্রতিষ্ঠা করার জন্য গেছিল। কিন্তু এর পরেও আমি বলবো যে অন্যান্য লোক তাদেরকে প্রত্যাখ্যান করেছে সেই মুহূর্তে, করে দিয়ে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছে। ভারতীয় জনতা পার্টি তার কর্মের নিরীক্ষে, তার কাজের প্রেক্ষিতে, মানুষের ভালোবাসায় ক্ষমতায় জানা যাচ্ছে। বেশ কিছু সিটে দেখা গেছে, ধরুন 100টা ভোট আছে, 100টা ভোটের মধ্যে তীব্রমথা প্রায় 30% ভোট কেটে নিল। তা সামান্য মার্জিনে আপনার বিজেপি বেরিয়ে গেল। তো ওই ভোটটা তো হয় সিপিএম এ পড়তো, নয় বিজেপিতে পড়তো। যদি তীব্রমথা ভোটটা নাই থাকতো তাহলে ওই ভোটটা তো কোন পার্টিতে পড়তো এটা বলা মুশকিল। কিন্তু দেখা গেছে যেহেতু তীব্রমথার উপস্থিতি এলো, তার মানে ভোট কাটা গেল, বিজেপিকেও দেয়নি। তীব্রমথার ভোটটা তো বিজেপিতে দেয়নি, আমি এই কথাটা বলতে চাইছি। না, এটা তো স্বাভাবিক, যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলে, রাজনৈতিক দল চলে, যে কেউ আসতেই পারে, কোনো আসতেই অসুবিধা পারে। নেই। তো এটাকে আমি স্বাভাবিক মনে করি। এটা যে আমাদের ফেভারের জন্য তারা এসেছে এমন নয়। ওরা আমরা যে আমাদের নিয়ম নীতি, আমাদের যেরকম পার্টির কাছে আমরা করেছি, হ্যাঁ এটা হতে পারে ইনডাইরেক্টলি উই মে লুজ। ইনডাইরেক্টলি আমি বলবো উই মে লুজ, হয়তো আমরা আরো বেশি সিট পেতে পারতাম যদি তীব্রমতা না পারতো। আপনি যেটা বলছেন আমাদের সাহায্য করছে, আমি যে বলতো ওরা যদি না থাকতো তাহলে আমাদের আবার 50 নাম্বার চলে যেত। তো এটা তো তারা আমাদের ক্ষতি করেছে। বিরোধীদের কিছুই নাই দেখে তীব্রমতাকে একটা তাদের সেভিং পয়েন্ট, মুখ রক্ষার খাতিরে তীব্রমতাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। ওরা পেল না কেন? আমরা তো সরকার করলাম, ওরা পেল না। তীব্রমথা আপনাদের সাথে আসলো না, যেভাবে হোক তখন তো আসলো তো। আসেনি, না তখন তো যখন আসেনি। ভোটের সময় তো তখন আসেনি। না, এটা এটা একটা পলিটিক্যাল গেমও হতে পারে, ব্যাক সাইড। এটা যারা কোনো কল্পনা করে তারা কল্পনাই করতে পারে, কিন্তু আমরা কারো সাহায্য নিয়ে বা কোনো গেম খেলার জন্য করি না। আমরা 100% দিয়ে চেষ্টা করি আমাদের নীতি আদর্শ কর্মের উপর ভিত্তি করে আমরা আমাদের কাজ করব। অটল বিহারী বিখ্যাত কথা, নির্বাচন আসবে যাবে কিন্তু আলটিমেটলি ভারতবর্ষ থাকবে, ফাইন। এটার উপর ভিত্তি করে আমরা চলি। সুতরাং কে আমাদের সাথে থাকবে, কে ইনডাইরেক্টলি সাহায্য করবে, এটার উপর ভিত্তি করে ভারতীয় আপনি দেখেন না, আপনি তো নিজে ভেরি পলিটিক্যালি কনসিয়াস ম্যান। এই যে ইদানিং কালেও ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা বাড়িতে বসতে পারছে কিনা? প্রতিদিন দেখবেন কোথাও না কোথাও প্রোগ্রাম থাকে। অন্য কোনো পার্টির আছে? কখনো আমাদের যুব মোর্চা করছে, কখনো মহিলা মোর্চা করছে, কখনো সমাবেশ হচ্ছে, প্রতিদিন বুথে কাজ হচ্ছে। তো সারা বছর যদি লোকে একটা ব্যায়াম করে, আর কেউ যদি হঠাৎ করে 1 মাস আগে অলিম্পিকে যাবে বলে নেমে যায়, তার সাথে কম্পিট করতে পারে। ভারতবর্ষের অল ওয়েদার যেটা বিজেপি পার্টি পলিটিক্স করে, শুধু পলিটিক্সের নয়, ভারতদিকে খোঁজ খবর করে। সে বাত আমি যেমন আমার এলাকাতে এখনো জিজ্ঞেস করি, প্রত্যেকটা বাড়ি যাচাই করে দেখো কোন বাড়িতে দরকার আছে, এই বাড়িতে আছে কিনা, একটা বিধবা আছে কিনা। যেমন একটা জিনিস সাংঘাতিক ব্যাপার, একজনও বিকলাঙ্গ ভারত পাওনে ত্রিপুরাতে থাকতে পারবে না যার 60% ডিসেবিলিটি, তাদের প্রত্যেকে ভাতা দেওয়া আছে। এটা আমাদের কমিটমেন্ট। আপনি চিন্তা করেন, 2000 টাকা পেত, এখন প্রত্যেকে 5000 টাকা করে পাবে। যে দৃষ্টিভঙ্গি দেখতে হবে, যে আগে দেখা গেল ওই যে অন্তোদয় পরিবারের যারা আছে মারা গেলে 2000 টাকা, এটা 20,000 টাকা করে। এটা তো খুব ভালো। এই যে এগুলো তো খালি বুকের কথা একটা, তারা কোনোদিন বলবে? যেমন এখন ওই যে কন্যা সন্তানের জন্য মুখ্যমন্ত্রী যে যোজনা খুব ভালো, 50,000 রুপিস, তো এরকম তো আছে। দেখেন না, 15-20 বছরে সিপিএম তখন 300 টাকা থেকে শুরু করে 700 টাকায় এসেছে। আমরা তো একবারই 2000 টাকা করে দিয়েছি, 1300 টাকা একসাথে বাড়িয়ে দিয়েছি। আমাদের দেখতে পাই, আমি ত্রিপুরার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে 13,000 কোটি টাকার বাজেট ছিল ত্রিপুরাতে, সেখান থেকে আমরা 27,000 কোটি, 30,000 কোটি টাকার উপরে নিয়ে গেছি, এনেছে তো। বাজেটে সবটাই বাড়ছে, সুতরাং মানুষের দেখতে পাচ্ছে তো। এবং এটা নয়, আমি আপনাকে বলি, আমি যখন প্রথম পণ্ডতে জয়েন করলাম, করাপশন সবাই কথা বলে, কিন্তু আমি যখন প্রচারে গেলাম 2015 সালে, ওই যে এএমসি ইলেকশনের আগে, আমি 3টা বাড়িতে গেছিলাম আর কি।
বৃদ্ধরা কান্নাকাটি করছে যে তখন 12,000 টাকা দিত টয়লেট করার জন্য, আমাকে বলছে যে অমুক অমুক করে 3,000 টাকা নিয়ে আনিছে, আমার তো টয়লেটে তখন হলো না। আপনারা যদি মাইক্রো লেভেলে যদি প্রতিটি জিনিস খোঁজখবর লেখেন, তাহলে বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টিতে কেন মানুষের কাছে গ্রহণযোগ্য এবং কেন জিতছে। আর বাকি যারা আছে তাদের কিছু নাই তো, দুর্বলের বল কি আছে, যেমন বলে না দুর্বলের বল কান্না, বাচ্চারা কি করে কান্নাকাটি করে তাদের দাবি। তো এখন যারা করছে এরা শিশুই তো, এরকম কান্নাকাটি করলে হবে না। পজিটিভ অ্যাকশনটা কোথায়, এফার্মেটিভ অ্যাকশনটা কোথায়? নেগেটিভ অ্যাকশন দিয়ে না সিপিএম না কংগ্রেস এই ত্রিপুরার বুকে দাঁড়াতে পারবে না। ত্রিপুরা মতের সাথে বিজেপির জোট দীর্ঘস্থায়ী হবে? কোন বন্ধুত্বই স্থায়ী, আরে পরিবারের পর্যন্ত থাকে না, 1-2 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যায়। রাজনৈতিক বেসিক্যালি প্রিন্সিপাল হতে পারে, পলিসি হতে পারে, কনভেনিয়েন্স হতে পারে, ইট ইজ গেম অফ কনভেনিয়েন্স। তো যদি দেখা যায় সবকিছু, কারণ ভারতীয় জনতা পার্টি কাউকে সরাবে না, ইট ইজ অল ইনক্লুসিভ পার্টি। আমাদের অটল বিহারী বাজপেয়ী এই প্রথমে উনি একমাত্র 23 পার্টি নিয়ে সরকার 5 বছরে চালানোর উদাহরণ স্থাপন করেছে। এরপরে তো এনডিএ তো বারবারই সবাই মিলে আমরা কাউকে সরিয়েছি, যারা নিজেরা নিজেদের স্বার্থে গা লেগেছে সরেছে, কিন্তু পরবর্তী সময় আবার ফিরে এসেছে। ভারতীয় জনতা পার্টি কাউকে সরাবে না, কেউ যদি নিজের থেকে এখান থেকে না সরে। উই আর ভেরি টলারেন্ট এবং শেষ অবধি আমরা চেষ্টা করি কেউ যেন আমাদের থেকে দূরে না যায়। সরকারের থেকেও বিজেপির জনজাতি মোর্চা পাহাড়ে খুব একটা শক্তিশালী হতে পারেনি এখনো, কি কারণ হতে পারে? এটা আমরা ফিল করছি, তার জন্য আপনি ইদানিং কালে দেখেন এটা আমরা ফিল করছি। একটা জিনিস তো সত্য যে ত্রিপুরাতে বা যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি থাকবে তার একটা ওভারঅল গার্জিয়ান থাকে, এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার যেরকম আছে তেমনি উপরের আমাদের যারা আছে, দিল্লিতে যারা আছে, যারা ডিসিশন মেকার আছে, অনেক ক্ষেত্রে তারা যেভাবে সর্বভারতীয় লেভেলে যে বিভিন্ন জিনিস বিচার বিশ্লেষণ করে ওনারা অনেক কিছু, কারণ ওদের মধ্যে অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, তারা তাদের কিছু ডিসিশন দেন, হয়তো আমাদের এখানকার যারা আছে পার্টি তাদের সাথে মিলে না, কিন্তু আলটিমেটলি কি হয় যে আমাদের সর্বভারতীয় লেভেল থেকে যে ইনস্ট্রাকশন গুলো আসে সেটা আমাদের ফলো করতে হয়। তো সেই হিসাবে হ্যাঁ আমরা করেছি, আইপিএফটির সাথে তো আমরা করেছিলাম, আইপিএফটিতে আমরা সিট দিয়েছি, আমরা যতগুলো আমরা 13টা সিট দিয়ে 11টা আমরা পেয়েছি, আইপিএফটির মধ্যে দিয়ে সিট আসলো না, এটা আমাদের লস হয়েছে, তাইলে আমরা তখনই পেতে পারতাম। আইপিএফটির একটা সিট, একজন মাত্র এমএলএ হয়েছে, তাকেই মন্ত্রী বানানো হয়েছে, তাকে কি বলা হয়েছে তোমার এক সিট। তো ভারতীয় জনতা পার্টি ভীষণ কম্প্রোমাইজিং, ভীষণ অ্যাডাপটিভ চেষ্টা করে, কেউ যদি নিজের স্বার্থে যদি মানে দূরে সরে যেতে যায়, ভারতীয় জনতা পার্টি বাধাও দেবে না আর কাকুতি মিনতিও করবে না। বুঝতে পারছি? আমি জাস্ট সংক্ষেপে জানতে চাইছি যে ত্রিপুরায় বিজেপি কি কি উন্নয়নমূলক কাজ করছে? আরে উন্নয়নমূলক কাজটা যদি ধরি তো বিশাল বড় লিস্ট। আপনি যখন আমাকে বললেন এখানে ইন্টারভিউ নেবেন, তখন আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর আমি দেখছিলাম যে 15 আগস্টে উনি যেগুলো বলেছেন, আমি গ্রস সেক্টরটা বলে দিই, কারণ এক একটার ভিতরে ঢুকতে গেলে দেখেন কি কি কাজ হচ্ছে। আমার নিজেরও সবগুলো জানা ছিল না যে এত ছোট ছোট লেভেলে এই কাজগুলো হয়। আপনি বলার পরে আমি এগুলো পড়েছি এবং দেখেছি যে প্রকল্প এরকম করে 38-39টা ব্যাপার আপনি জানেন, সেদিন আপনি গেছেন, এতক্ষণ ধরে এইসব মুখ্যমন্ত্রী কি কি কাজ করেছে এইসব সবগুলো। এটা তো আগের সরকারেও ছিল, এটা তো ডিফারেন্স কি ছিল না। দেখেন কতগুলো ছোট ছোট ব্যাপারটা আমি বলি, যতগুলো নতুন। এখন কথা হচ্ছে আমরা গ্রসলি আমরা কোনটা দেখি, আমি আপনাকে মনে করেন স্মার্ট সিটি দেখাতে যেটা আমরা পারি, যেমন এয়ারপোর্ট থেকে লিচু বাগান পর্যন্ত। না এগুলো তো ফাইন, এগুলো এটা দেখেন। ঠিক ঠিক। আচ্ছা, আমাদের বর্জলাতে আরেকটা আছে, প্রায় সেখানে 82 কোটি টাকা পেয়ে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করেছে। আমি যেটা চোখে পড়ার মতো যেটা আমি আছে, এবং আমাদের কলেজটিলা জায়গাটা আগে কিরকম ছিল এখন এটা আমি বলছি। আমি তাহলে এইটাই বলি ছোট ছোট একটা একটা করে, কারণ আমি তো 39টা তো এরকম বলতে পারবো না। যেমন 24-25-এ আমাদের 4,700 শহরের মধ্যে নগর উন্নয়ন 4,700 ঘর হয়েছে 24-25 সালে। রাজ্যে 19টি বর্জ্য প্রক্রিয়াকরণ উন্নয়ন হচ্ছে। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে 1,500 কোটি, এতে 2টি নগর এলাকা, 20টি নগর এলাকা এবং 18,30,000 শ্রম দিবস তৈরি হবে। স্মার্ট সিটি আপনি একটা বলেছেন। 96 কোটি টাকায় প্রথমে লিচু বাগান থেকে যেটা বললাম, 25 কোটি টাকা ব্যয়ে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এগুলো চলছে, যেটা হয়েছে গোলচক্করে হয়েছে। 37 কোটি টাকায় উজ্জয়নতে ফেলেছে যে বাগান
এইগুলো সাজানো হয়েছে, 5টা সাজানো হয়েছে, 32 কোটি টাকায় কলেজ লেক যেটা করা হয়েছে। এরকম এক একটা ছোট ছোট সেক্টরে যদি আপনি ধরেন তাহলে দেখবেন। এবার আমি স্বাস্থ্য বা শিক্ষাতে আসি। আপনি দেখেন আমাদের আগে একটা দুটো মেডিকেল কলেজ ছিল। একটা মেডিকেল হচ্ছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর একটা ছিল ত্রিপুরা মেডিকেল কলেজ। ত্রিপুরা মেডিকেল কলেজে আগে কিন্তু সরকার কিন্তু বিরাট টাকা দিতে কিন্তু সাহায্য করত। এখন কি হয়েছে, ত্রিপুরার মেডিকেল কলেজে বলে দেওয়া হয়েছে তুমি তোমার নিজেরটা ইনকাম করো, এবং তারা তাদের থেকে চালাচ্ছে, এবং যে ঋণটা নিয়েছিল গভর্নমেন্ট থেকে সেটাও পেমেন্ট করেছে। আজকে দেখলাম ডেন্টাল কলেজ হয়েছে। এবার ডেন্টাল কলেজে আপনার 50টা সিট ছিল, এইবার দেখলাম আরো মানে এই 13টা সিট বেড়ে সেখানে হয়ে গেছে এখন 63টা সিট। নতুন একটা মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ছিল, এখানকার মধ্যে 150 সিট অলরেডি আছে, ওরা পিজি চালু করবে। আজকে আমাদের লো ইউনিভার্সিটি চালু হচ্ছে, টিআইটি নিজস্ব বিল্ডিং হচ্ছে। তো এরকম যদি আমরা দেখি, আর এবার এই কদিন আগে দেখলাম আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে। জিবিতে 100 সিট ছিল, 150 সিট হয়েছে, 86টার মতো পোস্ট গ্রাজুয়েট সিট হচ্ছে, 10টা হচ্ছে ডিপ্লোমা কোর্স। তো এগুলো বললে মানে বিরাট লম্বা লিস্ট হয়ে যেত স্বাস্থ্য দপ্তরে, তেমনি শিক্ষা দপ্তরে। সুতরাং যারা বলছে আর কি, তারা ঠিক বলছে না। আপনি একজন ডাক্তার এবং বহু বছর ধরে এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার সাথে আপনি যুক্ত নিজেও। আপনার কি মনে হয় ওভারঅল স্বাস্থ্য পরিষেবা ত্রিপুরাতে ডেভেলপড হয়েছে? নিশ্চয়ই ডেভেলপমেন্ট হয়েছে। এই যে আমি যে ডাটাগুলো বললাম, এখন দেখেন কিন্তু অনেক অভিযোগ তো শোনা যাচ্ছে। অভিযোগ তো থাকবেই, তো যদি আপনি কাজ করেন তবেই তো আপনি অভিযোগ পাবেন। আপনি যদি বিশেষ করে জিবি হাসপাতালে নিয়ে অনেক রকম পরিষেবামূলক অনেকে আমি ফেসবুকে দেখি, বলছি আমি অস্বীকার করি না। আমিও তো আইজিএম হসপিটালের আরকেএস এর আমি চেয়ারম্যান ছিলাম। আপনারা নিজেরা দেখেছেন আমি এই আরকেএস এর চেয়ারম্যান থাকি, ওই হাসপাতালটা কত মানে চেঞ্জ করেছে। আপনি দেখেন ভিতরে সার্কুলার রোড বানিয়েছে, দেখবেন তো রুগীদের আউটডোর এখন যেটা করেছে, সেখানে 12টা কাউন্টার খোলা হয়েছে, যেটা সেন্টারে আছে। সেখানে আপনার লোক বসে থাকে, আমরা একদম বাড়ি থেকে রেজিস্ট্রেশন ওটা করতে পারে। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হয়েছে, সার্কুলার রোড হয়েছে। এখানে আগামী 20 বছরে একটা ব্লাড ব্যাংকের যা হবে, ওটা যেটা করেছি আমরা তখন, এটার মধ্যে ওই যে তখন আর বারবার বলা হচ্ছিল যে যখন এগুলো সাপ্লাই করেছে ব্লাডে, যেমন আরবিসি সিরাম আছে, সেই প্লাজমা কিভাবে দেওয়া যাবে সেগুলোর জন্য করা হয়েছে। অফিসটা আমরা শিফট করেছি, নতুন বিল্ডিং আরেকটা হচ্ছে, এখানে নার্সিং কলেজ হয়েছে। না এগুলো তো হচ্ছে, নো ডাউট। এটা একটা সেক্টরের কথা বলছি। আর চিকিৎসার ব্যাপারে যেটা বলছেন, হ্যাঁ এটা ঠিক আছে। আপনি একবার জানতো একটা জায়গায়, মনে করেন আইএলএস, আমাদের কিন্তু রেফারেল পয়েন্ট আইএলএস এখানে হয়। না ওখানে তো অনেক রকম। আচ্ছা, এই যে এখানকার চিকিৎসা পুরোটা একদম বিনা পয়সায়, সম্পূর্ণরূপে বিনা পয়সায় দেওয়া। একজন ডাক্তার থেকে 160 থেকে 150টা পেশেন্ট। আমাদের এখানে কেউ আসলে আমরা ফিরিয়ে দিতে পারে না। সব মানুষই বাইরে থেকে আসছে, এসে তাকে ভর্তি লাগবে। তো টোটাল আমাদের যে ডক্টর এবং স্ট্রেংথ এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রাতারাতি আমরা বাড়াতে পারি না। আপনি যদি কালকেই যান না, আপনি গলি দিয়ে শুধু হাঁটবে, বিয়ে দেখবেন আপনি বিট টিলে যেতে পারবেন না। এবং প্রত্যেকে কিন্তু চিকিৎসা পেয়ে আসে। এখন এর ভিতরে থেকে কারো যদি, যেমন ইমার্জেন্সিতে কিন্তু আমরা এখানে অবজারভেশনের জন্য 10টা বেড চালু করেছি আমি যখন ছিলাম। কিন্তু একটা ইমার্জেন্সি আপনি জিবি হসপিটালে যান, এটা মেডিকেল ট্রমা সেন্টার আছে, এখানে মনে করেন 6-7জন ডাক্তার থাকে, বিএম এর একজন ডাক্তার এটা ম্যানেজ করতে হয়। সব জায়গায় সবটা দেওয়া যাচ্ছে না। তো মানুষের যে চাহিদা, মানুষের যে ডিমান্ড, কারণ মানুষ এখন অনেক বেশি বাইরে যায়, সেখানে চিকিৎসা করে সে বিভিন্ন রকম অভিজ্ঞতা তার সঞ্চয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতায়। কিন্তু আমাদের হাসপাতালে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে মানুষ সাথে সাথে পেয়ে যাবে। আপনি দেখবেন তো এয়ারলাইনের টিকিট কাটতে যান বাঘের যে, সেখানে কিন্তু লাইনে আপনার কিন্তু ধৈর্যের কোনো ঘাট, সিনেমার টিকিটে লাইনের ঘাটতে হয় না। হাসপাতালে গেলে সবাই যায় তাড়াতাড়ি আমাকে ছেড়ে দেয়। না এটা তো আছে, এটা তো স্বীকার করি না। আর এটাও তো ঠিক, মানে আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গি দেখুন, 100টার মধ্যে 4-5টা কেস হয়তো মেবি প্রবলেম, কিন্তু 95% মানুষ তো পাচ্ছে তো পরিষেবা। ঠিক, আরো বেশি আমি মানি। আচ্ছা জাস্ট আমি একটা এক্সাম্পল করলাম আর কি, ওটা ঠিক আছে। কিন্তু সামহাউ আপনি তো নিজেই বুঝবেন, আপনি যখন মেডিকেলে বা বিভিন্ন হাসপাতাল ভিজিট করেন, আমাদের ল্যাক কি কি আছে এখনো? প্রথম যেটা আমাদের যে জিনিসটা, আমাদের হিউম্যান রিসোর্সের সব থেকে লেকিউনি আছে। হিউম্যান রিসোর্স নট ইন কোয়ালিটি বাট ইন কোয়ান্টিটি। আজকে আমাদের ডাক্তার, নার্স বলেন, আমরা যা এখানে পাঠাচ্ছি, এরা আমাদের, বা পুলিশ বলেন, উকিল বলেন, যা কিছু বানান, দে আর অল প্রোডাক্ট অফ দিস সোসাইটি।
এখন আমাদের এই সোসাইটি বাড়িতে কিভাবে আছে, ঘরে কিভাবে আছে, সমাজে কিভাবে আছে, পাড়ায় কিভাবে আছে, তার একটা রিফ্লেকশন ওই লোকটা বা ওই ডাক্তারটা বা ওই পুলিশটা বা ওই উকিলটা ওইখান থেকে ঘুরে এসে হঠাৎ করে কর্মক্ষেত্রে এসে হঠাৎ করে মহান হয়ে যাবে সেটা নয়। ফলে দেখা যায় ভালো যেমন আছে, কেউ কেউ মানে বিরক্ত হয়ে যায়, ইরিটেটেড হয়ে যায়। দিস ইজ দ্য রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি। এখানে কেউ খারাপ ব্যাপার, ওখানে এত প্রশ্ন করে অনেক সময় যে আমি নিজে তো দাঁড়িয়ে থেকে দেখেছি আমাদের ইন্টারভিউ করতে হবে, সিস্টার অনেক সময় মানে পাগল হয়ে যায়। বা মনে করেন আপনি সিকিউরিটি একজন গার্ড যে আছে তার এখানে গিয়ে দেখবেন, আপনি আপনি নিজে যান, আপনি একদম সাংবাদিক হিসেবে যাবেন না, আপনি দাঁড়িয়ে একদিন ঠিক করেন যে আমি 9টা থেকে 11টা পর্যন্ত আমি ভিড়ের মধ্যে থাকবো, দেখি মানুষ কি করে কি বলে। আপনি নিজেই বুঝতে পারবেন যে এরপরে এত মানুষকে সামলে আমাদের এই যে স্টাফরা ধৈর্য ধরে সেবা দিচ্ছে, এটা আমাদের ভিতরে মানবীয়তা বোধ আছে বলে। নাহলে আপনি বলুন তো কোভিডের সময় না সব নো ডাউট, তাহলে এই মানুষটাই তো দিয়েছে না, এই মানুষটাই তো দিয়েছে। আমি ওখান থেকে ডাটা কালেকশন করেছি, কিভাবে হচ্ছে আমরা দেখেছি। কোনো মানুষ সেদিন ঘর থেকে বেরিয়ে, কারফিউ জারি আছে, কিন্তু কারা করেছে? ডাক্তার, নার্স, প্যারামেডিক্স ঘরে ঘরে গেছে। আমাদের তো ডাক্তার রাত্রিবেলা বাড়ি থেকে পর্যন্ত ঢুকতে দেন, আপনার দেখেছেন পুলিশ গিয়ে আসে তাকে আনতে দিচ্ছে না এরকম। সেই কাজই তো আমাদের কাছে। না না, এটা তো নো ডাউট, এটা অবশ্যই কোনো উপায় আমাদের নাই। সবকিছু আছে, আমাদের সবকিছু আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। যেখানে যেখানে মনে হচ্ছে ঠিক নয় সেখানে আমাদেরকেই বলতে হবে ঠিক কোনটা বলতে হবে। খালি যদি আমরা বলি এটা খারাপ এটা খারাপ এভাবে হবে না, না না, পজিটিভ ভাইব দিতে হবে। কারণ পজিটিভ ভাইব দিলে ওই মানুষগুলোর প্রতি আমরা রোগীর প্রতি সহানুভূতি দেখাই, কিন্তু যারা পরিষেবা দেয় তাদের প্রতি আপনি দেখেন একটা আশা করবি কি পায়, গিয়ে দেখেন তারা কাজ করে। কিছুদিন আগে আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, তারপরে আমি সিএমওর সাথে কথা বলেছি, আপনি খুঁজ দিয়ে দেখে রেখেন। আমি দেখছি যে আমি যত না মানুষের বাড়ি উৎসবে যাই তার থেকে বেশি মারা গেছে খবর শুনে যাই। কেন এটা হচ্ছে? 40 থেকে 50-60-এর মধ্যে মানুষ ফটাফট মরে যাচ্ছে। আমি চিফ মেডিকেল অফিসারের সাথে কথা বললাম, জিবি হাসপাতালে নিয়ে গেলে বলছে যে স্ট্রোক হয়েছে। কেন তাহলে এটা হচ্ছে? এবং এটা একটা সার্ভে চলছে এটা নিয়ে, বাড়ি বাড়ি আশা কর্মীরা যাচ্ছে, তারা সার্ভে করছে, বলা হচ্ছে একদম পুরো টাটা। তো এই যে জিনিসগুলো ঘটনাগুলো মানুষ জানে না। আমি দুটো সেন্টারে আমি বসি, পশ্চিম ভুবন যে সিএসসি আছে যেটা আছে কমিউনিটি হেলথ সেন্টার, আর ভাটি অভয়নগরে বসি। আমি 2 দিন বসি স্পেশালিস্ট হিসেবে, যেহেতু এটা আমার কনস্টিটিউয়েন্সি, প্লাস আমার যেহেতু এখন ডাক্তারির সাথে সম্পর্ক প্রায় অনেকটা কমে গেছে, তাহলে আমি এখানে সার্ভিসটা দিই। এত সব দেওয়া হয়, আমি ওখান থেকে লিখে দিই যে এই পেশেন্টটাকে আল্ট্রাসোনোগ্রাফি, 3টা আল্ট্রাসোনোগ্রাফি ফ্রিতে করা হয়, সব ফ্রি দেওয়া হয়। ওষুধপত্র আয়রন বলেন, ক্যালসিয়াম বলেন, যা কিছু 3বার আল্ট্রাসোনোগ্রাফি বললাম, বাকি তার প্রথম থেকে সব কিছু দেওয়া হয়। 5,000 টাকা করে দেওয়া হয়, 1,000, 2,000, 2,000। আশা কর্মীরা এদেরকে যে নিয়ে যায় এই রেগুলার 3টা ভিজিট করে। বিপিএল দের জন্য এটা অনেক বিরাট বড় সেক্টর, প্রায় 70%। সেখানে এসসি আছে, এসটি আছে, বিপিএল আছে। তাহলে এসসি এসটি বিপিএল যদি ধরেন তো জনসংখ্যার আর বাকি থাকে কোথায়? না, এটা তো বড় অংশ, বিরাট বড় অংশ এটা পায় প্রথম বাচ্চা। এরপরে তারপরে দ্বিতীয় বাচ্চার জন্য, মেয়ে সন্তান যদি হয় তাহলে দ্বিতীয় সন্তানের জন্য পুরা ফেসিলিটি। আপনি একদিন শুধু তাদের সাথে কথা বলবেন, আমি অবাক হয়ে যাই, এত ওষুধ সব দেওয়া হচ্ছে। এখন তো ওই যে নেশার যে একটা চলছে, এই সিএসসির মাধ্যমে এখানে ট্যাবলেট দেওয়া হচ্ছে ফ্রিতে, এটার সাথে কাউন্সিলিং করা হচ্ছে। আশা কর্মীরা বাড়িতে যাচ্ছে, আমরা যাচ্ছি, বুঝাচ্ছি, পরিবারের সাথে কথা বলছি, মিটিং করছি, করে বলছি তোমাদের এখানে পাঠাও এই নেশা মুক্তির জন্য এই সেন্টারগুলিতে। অ্যানোনিমাস নাম গোপন করে রাখা হচ্ছে, এই প্রক্রিয়া চলছে। এখন সবগুলো কি বলছে, প্রেসের যারা যাচ্ছে ওখানে একটা গোলমাল, ওখানে তো বসেই থাকে যে কোন সময় গোলমালটা লাগলে পরে ছবি তুলে। আর এখন তো আর এই সাংবাদিক লাগে না, যারা আছে তারা মোবাইলে তুলে দিয়ে ছবিটা তুলে পাঠিয়ে দিয়ে নিউজ হয়ে যায়। আমি এরপরে বলবো, এই যে আপনি আমাকে বলছিলেন না যে জিতলো কি করে, আমাদের এত বেশি সেন্সিটিভ লোক আছে এবং মানুষগুলোর সাথে এইসব ব্যাপারে ভীষণ চিন্তা করে, এবং আমরা সবসময় বিচার করি যে আমাদের কোন কোন জায়গায় ঘাটতিটা আছে। আমাদের যারা ওয়ার্কার আছে তাদের বলি, আমি যেমন এখন বলছি, আমার সেদিন আগে একটা মিটিং করেছে যে তোমরা আমাদের যেটা সাংসদরা গুদ নিতে বলে এরকম বলছে না, চিফ মিনিস্টারের গ্রাম এগুলো বলে, আমি বলছি তোমরা আমাদের যতজন মেম্বার আছে তোমাদের কাজ হবে শুধু 15টা বাড়ির মতো তোমরা রেগুলার কন্ট্যাক্ট করো। কি মাসিমা আপনি কিরকম আছেন, কি পিসিমা ভালো আছেন, আপনারা সব ভালো আছেন তো, আপনার যে ছেলেটা বাইরে আছে ভালো আছে তো, তুমি 20টা বাড়িতে যোগাযোগ করো না, 1 ঘন্টা সময় দাও না, সপ্তাহে তুমি 2 ঘন্টা সময় দাও।
তো এইভাবে এগুলো পার্কুলেট করার চেষ্টা, খালি জিজ্ঞেস করুন না, আজকে সামাজিক সম্পর্কটা ভীষণ নষ্ট হয়ে যাচ্ছে। এভরিথিং শুড নট বি পলিটিক্যালাইজ। ও আমার পার্টির এটা না, সব আমার মানুষ, এগুলো আমরা বলি, এটাতে তাদের শিক্ষা দেয়। এই জন্য আমি বললাম সমাজটা যদি আমরা যদি সবাই মিলে ঠিক না করতে পারি তাহলে মুশকিল। তাহলে আপনি কোনো ভালো ডাক্তার পাবেন না, নার্স পাবেন না, উকিল পাবেন না, কিচ্ছু পাবেন না, আপনি পাবেন না। আগে ওইখানটা সামলাতে হবে। না, এই জিনিসটা হয়তো ধরলাম আপনার এখানে আছে, কিন্তু সব জায়গাতে সেমন নেই না। আপনি সব জায়গায় কি করে আশা করেন সব মানুষকে সম্মান নাকি? মনে করেন আমি তো একটা ভালো মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, আমি তো দুদিন আমি প্রফেসর হয়ে যেতাম। আই হ্যাড এ ভেরি গুড প্র্যাকটিস। আমি রাত 11টা পর্যন্ত রুগী দেখেছি। সাডেনলি আস্তে আস্তে আমি তো ওই জায়গা থেকে নিজেকে সরিয়ে আসলাম। আমার যেটা মনে হচ্ছে, আমি আপনাকে আগেই বলেছি, আমি ক্লাস 4-এ 6-এ যখন পড়ি তখন আমি পূর্ব পাকিস্তান থেকে এসেছি। আমি তো মনে করি ত্রিপুরা আমাকে জীবনদান করেছে। যেখানে আমার জন্ম হয়েছে সেখানে আমি থাকতে পারিনি। আমার টোটালি ঋণ এই রাজ্যের প্রতি। এই স্কুলে আমি ফটিকরাই স্কুলে পড়েছি, আমি ফটিকরাই স্কুলের স্টুডেন্ট, আমি কৈলাসর আর-কে পড়াশোনা করেছি, নেতা স্কুলে পড়েছি। সব এগুলো তো কারা টিচাররা, এরাই তো আজকে। আমি তারপর এখান থেকে যে প্রথম যে ডাক্তারির যে কোটা, তখন 10টা 11টা সিট থাকতো, তার মধ্যে 1970 সালে আমি সিলেক্টেড হয়ে গেছি, আমি স্কলারশিপ পেয়েছি, আমার এখানে সরকারি চাকরি করেছি। তো আমি তো ঋণী স্টেটটার কাছে। এই ফিলিংসটা আনতে হবে। আমি যখন স্কুলে যাই, বিভিন্ন জায়গায় স্কুলে ঢুকে পড়ি, আমি বাচ্চাদের বোঝাতে হবে এখন যে তুমি বাপের কাছে ঋণী, তুমি মায়ের কাছে ঋণী, তুমি পাড়া প্রতিবেশীর কাছে ঋণী। আমি বলি যে চুল কাটে যে তার কাছে তুমি ঋণী, কারণ আমি তো চুল কাটতে পারি না। অর্থাৎ যে যে রিক্সা নিয়েছে তার কাছে তুমি, আরে তুমি টাকা নাই দিয়েছো 10 টাকা 20 টাকা, অটোওয়ালার কাছে ঋণী, সে তোমাকে সময় মতো। এই সোশ্যাল ভ্যালুসটা আমাদের আনতে হবে। এখনো তো 3 বছর বাকি। 2028 সালে বিজেপি কি চ্যালেঞ্জের মুখে? বিজেপির কাছে কোনো চ্যালেঞ্জই নাই, শুধু ত্রিপুরা না, সারা ভারতবর্ষে বিজেপির কাছে কোনো চ্যালেঞ্জই নাই। আপনি দেখেন না যারা কাকে কাকে আপনার, কিন্তু 2024 নির্বাচনে তো অনেক সিট কমে গেল না, এবং অ্যাবসলিউট মেজরিটি পায়নি। না না, এটা তো হতেই পারে। আমি যদি গাড়ি যদি সারা রাস্তা দিয়ে চালাই 100 কিলোমিটার বেগে, যদি আমি হোঁচটটা খেতেই পারি, কিন্তু আমি হোঁচট খেয়ে গেলে এটা তো অনেক কমে গেছে না। কটা সিট কমেছে আমার? 36 থেকে আমার মনে হয় 32 হয়েছে। না না, আরে বিজেপি তো অ্যাবসলিউট মেজরিটি ছিল। না না, ওইখানকার আমি ওটার কথা বলছি না, ওইটার কথা আমি বলছি না। আজকে 240-এ আমাদের এসেছে, 240-এ এসেছে। কিন্তু এইটা জিনিস লক্ষ্য করেন, সবাই বলছিল যে চন্দ্রবাবু নাইডু সরে যাবে, আপনি মনে করেন নীতিশ কুমার চলে যাবে, নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী। না না, এটা ঠিক, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার তো মনে হয় বিজেপি সবচেয়ে চালাক রাজনৈতিক দল বর্তমান সময়ে। চালাক কথাটা আমি অ্যাকসেপ্ট করবো না আপনার কাছ থেকে। এটা নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে গেলে আমি যেটা বুঝি আর কি, এবং মেকিয়াভেলির কথা বলছি বর্তমানে। আমাদের যেমন চাণক্য এবং মেকিয়াভেলি দুটো যদি পড়াশোনা করবেন, তাই একদম প্র্যাকটিক্যাল যারা রাজনীতিটা বলতে চায়। এখানের মধ্যে দেখবেন আমি দেখলাম 3টা এম লাগে। একটা হলো মাইন্ড মানে ব্রেন, একটা হচ্ছে মানি, একটা হচ্ছে মাসেল। এই 3টা যদি আপনার কাছে যদি সঠিকভাবে প্রয়োগ হয়, আপনি জিতবেনই জিতবেন। বিজেপির কাছে 3টাই আছে। আচ্ছা, নো ডাউট। কিন্তু বেশিরভাগ কংগ্রেসের মানুষ নিয়ে তো বিজেপির এত বারবারন্ত না, চেঞ্জ করে দিচ্ছি আমরা। তারা তো চেঞ্জ হয়ে আজকে যদি আমরা এমনও তো হতে পারে যখন বিজেপির একটু দেখুন ব্যাকফেস সবারই আছে। একসময় আপনি নিজেও দেখেছেন বামপন্থীরা ত্রিপুরাতে কিরকম ভাবে ছিল। 1993 থেকে তো টোটাল 35 বছর, মিডলে যদি 5 বছর বাদ দিই, 10 বছর আজকে তাদের ফেস পয়েন্ট মানে খুব খারাপ পজিশনে আছে। এমন তো বিজেপিরও তো আসতে পারে না, একটা যে না আসতে পারে না এরকম কোনো কথা নয়। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, 2004-7 একটা টার্গেট দিয়ে দিয়েছে মোদিজি। 2004-7 অনেক লম্বা টাইম না, লম্বা হলে আমি থাকবো না। মানুষ কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা করে তাকে এগোতে হবে। আপনি দেখেন না, হিমন্ত বিশ্ব শর্মা, ওয়ান অফ দি মোস্ট পপুলার নাও চিফ মিনিস্টার, ওর যা কথা হচ্ছে, বিভিন্ন বিরোধিতা হচ্ছে, কন্ট্রোভার্সিয়াল, বাস হি ইজ ভেরি ডেডিকেটেড, যেটা বলছে কিন্তু সেটা করে দিচ্ছে, এবং তার এই কথাগুলোকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। আজকে আমাদের যে শুভেন্দু চৌধুরী, উনি তো প্রথম থেকে কংগ্রেসে ছিলেন। আমি ঠিক কথা বলছি, তো কংগ্রেস নিয়েই তো বিজেপির বারবারন্ত। আর এটা থাকে না। আপনি আপনার মেয়ের নাম হলে মনে করেন শ্রাবন্তী দাস, আপনি একটা ব্রাহ্মণের বাড়িতে আপনি বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের টাইটেল অলরেডি হয়ে যাচ্ছে ভট্টাচার্য। তো এগুলো তো ধর্মান্তকরণ, এটা তো গোত্র তো পরিবর্তন হয়েছে। না না, এটা তো একটা ফ্যামিলি বন্ডিং হচ্ছে, কিন্তু এটা পলিটিক্স তো তাই হয়েছে না। আজকে হিমন্ত বিশ্ব এমনও তো হতে পারে কংগ্রেসের হিমন্ত বিশ্ব চলে গেল আবার, এটা আর যাওয়ার কোনো রাস্তা নাই, ও যাবে না। কারণ হিমন্ত বিশ্ব শর্মা যে জায়গায় উঠেছে, ওর মতো লোক
শুভেন্দু মানে চৌধুরীর মতো লোক, এরা যা পেয়েছে তারা তাদের দলে পায় নেই, এই জন্য ওরা এখানে পাক আর না পাক, আমার তো মনে হচ্ছে বিজেপি তার যে নিজস্ব যে একটা অরিজিনাল বিষয়টা আছে না, পশ্চিমবঙ্গে হারাচ্ছে। এটা আলাদা কথা। পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলে আমি পশ্চিমবঙ্গ কথা, আমি ত্রিপুরার ক্ষেত্রে বলছি। না, ত্রিপুরার ক্ষেত্রেটা আপনি যখন শুভেন্দ্রের কথা বললেন, আমি এই জন্য বললাম, আমি যদি ও চান তৃণমূল থেকে এসছে আপনি না। ওটার জন্য যদি আলাপ করতে চান আমি আলাপ করতে পারি পশ্চিমবঙ্গ নিয়ে, কিন্তু আমি ত্রিপুরার উদাহরণ দিই। হ্যাঁ, আমাদের এখানটার মধ্যে রতননাথ কোন পার্টিতে ছিলেন, সুশান্ত চৌধুরী কোন পার্টিতে ছিল, আমাদের বিশ্ববন্ধু সেন কোন পার্টিতে ছিল, সব আমাদের যে ওই তেলিয়ামুড়ার যে এমএলএ উনি কোন পার্টিতে ছিল, আজকে সুধাংশু দাস কোন পার্টিতে ছিল, এই যে আমাদের সুদীপ রায় বর্মন কোন পার্টিতে ছিলেন, আশিস প্রথম থেকে বিজেপি ছিল না? না, প্রথম দিয়েছিল। আচ্ছা, তারপরে সুধাংশু যেটা যে সুদীপ রায় বর্মন, তারপরে আশিস শাহ, তারা কোথায় ছিল? তো এই যে আমাদের যে উদয়পুরের যে মিনিস্টার কোন পার্টিতে ছিল? আজকে আপনি আপনি যদি বলেন একটা জায়গা থেকে যদি আরেকটা জায়গায় আসেন, আপনি ওই জায়গার আচরণ যদি ঠিক মতো না করেন, আপনি নিজে বুঝতে পারবেন না কোন সময় আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আপনি যখন অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, তো আপনি গ্রহণ করে আপনি নিজেকে পরিবর্তন করেছেন, তো সেখান থেকে আর ওইটা থাকছে কি করে? যার জন্য আমাদের এই কন্ট্রোভার্সিটা বারবার আমাদের মানে বুঝাতে হয় আর কি, বারবার। অনেকে বলে সিপিএম থেকে আইসি আইয়া, তাহলে তুমি নিলে কেন? এই প্রশ্নটা কিন্তু আমরা কিন্তু সিপিএম থেকে তো কম এসছে, খুব একটা বেশি আসেনি অনেক বললাম। অনেক কিন্তু বড় স্তরের নেতা তো আসেনি খুব একটা। না, সিপিএম এর বড় স্তরের নেতা কোথায়? সিপিএম এর বড় স্তরের তো কোনো নেতাই হয় না, কারণ সিপিএম এর সব থেকে বড় মানে স্তরের পরিচিতের কথা আমি বলছি। এটা দেখে জন্য ফেস থাকে, আসল কাজ তো সিপিএম পার্টি অফিসে বসে হয়। আর হচ্ছে পাড়াতে কে ওইখানে সাব ডিভিশনাল কমিটির কে আছে, কে পার্টি সেক্রেটারি, তারা ঠিক করে। সিপিএম এর সব মিনিস্টার ওইখানে বসে থেকে লিস্ট নিয়ে সে পার্টিতে দিত। এখানটা এক একটা ডিপার্টমেন্টের জন্য এক একজন লোক থাকতো, তারা ঠিক করতো কারা পাবে না পাবে। আজকে আমাদের ভীষণ মানে প্রশ্নর সম্মুখীন হতে হচ্ছে আমাদের যা পার্টির যে লোকরা, আমরা যেহেতু মেরিট বেসিসে আমরা সিলেকশনের প্রসেসে গেছি, এই জন্য আমাদের সাধারণ কার্যকর্তার কাছে ভীষণ প্রশ্ন, তাহলে পার্টি কেন করলাম, এই প্রশ্নটা আছে। এবং এরা উস্কে দিচ্ছে মাঝপথে। অনেক লোক আছে এতে এত সন্তুষ্ট হয়েছে, তারা ভেবেছিল এখানে সে চাকরি পাবে, কিন্তু যে আমরা মেরিট বেসিসে আমরা নিয়ে আসলাম, টিপিএসসির মাধ্যমে নিতে শুরু করলাম, র্যান্ডম পার্টি করেছে বলে পায় না। এরা আমাদের যখন আমরা ফিল্ডে যাই তখন বলে যারা চাকরি পাইছে সব তো সিপিএম এর লোক, তারা চাকরি পাইছে। আরে সিপিএম থেকে না, এটা তো মেরিটের ব্যাপার, এর মধ্যে তো সিপিএম এটা কেন নিতে পারলো না? আজকে 10,300 জন যে চাকরিটা গেল কিসের জন্য গেল? 1971 সিপিএম সরকার যেটা পলিসি তারা নিয়ে এসেছিল, পরে যেটা এটা পলিসি নিয়ে এসেছিল, কি করেছিল? 70% মেরিট, 30% নিট বেসড। তো নিট বেসড ফর্মুলাটা কি? আমরা তো দেখেছি মেডিকেল পড়াতে, আমি দেখেছি মান্থলি ইনকাম 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, তার ছেলে মেয়েরা পড়ছে, বেনিফিট নিচ্ছে লোয়ার ইনকাম গ্রুপে। কাজে আপনি যে এই যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলেন বা এই ইকোনমিক বলেন, কেমনে বিচার করবেন? একটা এমপ্লয়ি আছে, তারটা আপনি দিয়ে দিতে পারেন, তার ডিডিও তাকে সার্টিফাই করে দেবে। তো এই জন্য আমরা সোজা রাস্তায় যাতে আমাদের কোনো কিছু মামলার সঙ্গে মানে পড়তে না হয়, মেরিট বেসিসে পরীক্ষার মাধ্যমে, এমনকি আঞ্চলিকতা আমরা রাখিনি। এটা আর একটা পয়েন্ট যে অল ইন্ডিয়া লেভেলের এখান থেকে কম্পিট কেন করে? পরবর্তী সময় পিআরটিসির ব্যাপারটাই আসে সব জায়গায়। আজকে আমাদের ত্রিপুরার লোক কোথায় চাকরি করবে? বহিরাজ্যে চাকরি করে বেশিরভাগ যারা পড়াশোনা করে। আজকে আমরা যদি এটা চালু করে দিই যে ত্রিপুরার বাইরে কেউ আসবে না, আমি তাহলে চাকরিটা কোথা থেকে দেবো? তাহলে বাইরেও বলবে আমার এখানে কেউ আসে না। তো যারা এটা বলে আর সরকার যারা চালায়, তাদের কাছে অনেক ধরনের তথ্য থাকে এবং অনেক কিছু সামলে নিয়ে করতে হয়। সব কথাগুলো সব জায়গায় বলা যাবে না, বলা যায় না। আজকে আমি ইন্টারভিউ দিচ্ছি বলে আমি বলতে পারছি, আপনারা প্রচার করবেন, তারাও বুঝতে পারবে। তাদেরকে বুঝাই যে আজকে সবসময় বলছে কোয়ালিটি ডিটেরিয়েশন, তো কোয়ালিটি ডিটেরিয়েশন কেন হলো? একটু আগে যে বললেন যে নিজেদের দলের মধ্যে একটু কোশ্চেন ওঠে, তো বিজেপির মধ্যে এই অন্তঃকোন্দলটা মোটামুটি দেখা যায় কিছুদিন পরে পরে। সমস্যাটা কোন জায়গায় তৈরি হচ্ছে? এটাকে আমি কোন দল বলবো না, এটাকে বলবো ডিফারেন্স অফ অপিনিয়ন, মত পার্থক্য যেটার মধ্যে। আমি বলছি যেমন আমি অনেকটা স্বাধীনভাবে মধ্যে মানে চলার চেষ্টা করি, আমি যেমন অনেক কথা বলে দিই। এই আজকে ইন্টারভিউয়ে তো আমি এতক্ষণ ধরে কথা বলছি, জানি না কোন কথাটা কার মনে হবে যে এটা আমি ঠিক বলিনি, কিন্তু আমি বলবো কারণ আই স্পিক ফ্রম দ্য হার্ট, আমি হৃদয় থেকে কথা বলি। তো সে এইরকম ভাবে, হ্যাঁ কিছুটা তো আছে, রাজনীতি তো লোভ ছাড়া হয় না। অনেকে ভালো চায়, অনেকে মনে করছে আরে আমার তো এটা হওয়ার উচিত ছিল, ও কি করে হলো? আরে ও তো মনে করেন 10 ক্লাস পাস করেছে, আমি তো ডক্টরেট করা লোক। আরে ওই যে আজকে আপনি একটা ভালো এক্সাম্পল দিই, বিহারে পিকের দল
সব ভালো ভালো লোক দেখে সিলেকশন করলো, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, সব জিতলো না কেন? না, এগুলো অন্য কিছু কাজ করে না। তাহলে এইটাই তো ব্যাপার, মানুষে দেখে কি, যেটা আমরা শিক্ষা দিই, মানুষে দেখে যে আমার ওই যে ছেলেটা যে পাশের বাড়ি, রাত্রেবেলা আমি যখন হাসপাতালে আমি যাব তখন আমার পাশে দাঁড়িয়েছে কিনা, আমার ছেলেটা আজকে পুলিশ ধরে নিয়ে গেল, সে একটু থানাতে ফোন করে না, কোনো এমনও তো কথা হতে পারে প্রলোভন। কোনটা? প্রলোভন, যেভাবে প্রলোভন দিয়েছে বিহারে, তার জন্য মানুষ দিয়েছে তো। প্রলোভন শুধু না, প্রলোভন তখন হবে, প্রলোভন তখন হবে আমি তোমাকে একটা প্রমিস করব, সেটা আমি দিইনি। যেমন মনে আছে আমার কত সাল আমার ঠিক মনে নাই, কংগ্রেস যখন ওটা জব ফান্ড বিলি করেছিল, আপনার মনে আছে কিনা? আছে আছে, মনে আছে। ওর চাকরি হয়েছিল রাজস্থান না কোথায়, যে বোম্বে ইলেকশনের বোধ হয় ইয়ে গেল যে প্রত্যেকটি পরিবারের করে 10,000 টাকা ঢুকেছে, ইলেকশন দিয়েছে। এইটা হচ্ছে প্রলোভন, এই যে কথাগুলো। কিন্তু বিজেপি যেটা বলে সেটা করে, যেমন লাডলি ভাতা যেটা করে। এতে মনে হয় না রাজনীতির মান কমছে? মান যদি বলি, একটা জায়গায় যদি আপনার যদি এটা যদি করতে হয়, আপনার কোনো অবস্থা নেই, মনে করেন আমি দেখছি আমাদের এখানে প্রায় 4 লক্ষের মতো লোক ইয়ে পায়, সামাজিক ভাতা পায়, হ্যাঁ, ত্রিপুরাতে 34টা ক্যাটাগরি ভাতা পায়। এটা কে শুরু করেছিল? এই যে রাজনীতি, কেউ তো ল্যাপটপ দিয়েছে, কেউ তো সোনার চেন দিয়েছে, এরকম বিভিন্ন জিনিস। এইটা একটা যেটা হয়েছে প্রলোভন তো বটেই, এবং নির্বাচন জেতার জন্য যেটা হয়েছে সেটা সবাই করে, কম বেশি সবাই করে। মানে আমরা কিন্তু একটা জায়গায় নতুন করে কিচ্ছু করিনি, কিন্তু আজকে ভাতা ছিল, ভাতাটাকে আমরা বাড়িয়ে দিয়েছি। 700 টাকা ভাতা আমরা দেখি এটা চলতে পারে না, এটা 2,000 টাকা করেছি, বিকলাঙ্গে 5,000 টাকা করেছি, আমরা করেছি। স্কুলের ভাতা, এই যে ট্রাইবেল ছেলেটা যার হোস্টেল থাকে 400 টাকা ছিল, এখন তারা 1,000 টাকা করে পায়। যে প্রতিটি সেগমেন্টে আমাদের অ্যানালিসিস যেগুলো করতে করতে হয়। আর প্রলোভনের কথা, রেগার কাজটা তো আমরা করিনি, কিন্তু রেগাকে আমরা বন্ধ করেছি। না না, রেগা তো অনেকটা ভালো কাজ। কি কারণে? যাদের কাছে কাজ থাকে না তারা তো রেগার কাজ করতে পারে। কিন্তু আমাদের অর্থনীতিটা এই জায়গায় না, এই যেমন মনে করে আমাদের কিন্তু এটা তো একটা জিনিস, রেগা আর আপনার ভাতাটা তো এক জিনিস হইলো না। দরকার আছে। আমি তো বলবো, আজকে যদি আপনি বলেন না, কোনো পার্টি চ্যালেঞ্জ করে বলুন যে আমি ভাতা কাল রেগার কাজ কি এখন অনেকটা সীমিত না? না না, আমার কাছে ডাটা আছে, কোটি কোটি আছে, এগুলো বলা হয় না। এখন 200 দিনের কাজ, আপনি জানেন ত্রিপুরাতে কেন ইন্ডাস্ট্রি হয় না? ইন্ডাস্ট্রি কেন ত্রিপুরাতে হচ্ছে না? ত্রিপুরায় যে লেবার কস্ট সব থেকে বেশি, সব থেকে বেশি। আপনি দেখেন, ওই তো আমি আমার নেতা স্কুলে এটা কাজ করা হয়, যেহেতু আমি ম্যানেজিং কমিটির এখানে 600 টাকা করে কি কাজ করবো জানি না, 600 টাকা করে। আজকে বলেন তো আপনি হিসেবে 600, মার্কেট জঙ্গল টঙ্গল পরিষ্কার করে না, সেখানে 600 টাকা। আজকে যদি কেউ একটা এই নতুন করে যেটা স্টার্ট আপ যে করবে বা এগুলো যেটা করবে, একটা মানুষ ইন্ডাস্ট্রি খুলবে, সে যদি এই 600 টাকা, জানো অনেক লোক এখানে আসে না কেন? আমাদের ত্রিপুরার যে বিহারের শ্রমিক, মুর্শিদাবাদের শ্রমিক কেন আসে? তারা হয়তো কম প্রাইসে পাইতেছে। তো সেটা হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রি দুইটা জিনিস, যার জন্য শ্রম কোড নিয়ে যে কথাটা হচ্ছে, এটা আপনার আলাদা একটা টপিক হতে পারে। এই যে শ্রম কোড, এটা বিশাল বড় ব্যাপার, এটা মেরিজ ডিমেরিজ কেন এটা হলো। তো এখানে যদি হয়, তাহলে এই যে কথাগুলো আছে, 80 কোটি মানুষকে আমরা, সে কোভিড থেকে শুরু হয়েছে, এটা কি সাহায্য নয়? না, আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে চাইছি। দেখুন, জীবনের মান উন্নয়নের জন্য তো কিছুটা বাড়তি স্যালারি থাকা জরুরি। একটা শ্রমিক যদি আজকের বাজারে যদি 500-600 টাকা না পায়, তাহলে হিসাবে আমি ধরি মাসে 15,000, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড লিভিং তো এতটুকু থাকা উচিত না? হ্যাঁ, এখন ফ্রিতে যদি কেউ মনে করে 100 টাকা দিয়ে কাজ করবো, মানে দিনেতে, জাস্ট আমি এক্সাম্পল না, যে আমি উদাহরণ হিসেবে বলছি আর কি, এটা তো পসিবল হলো না। আমি এটা বলছি না, বেশি যারা বলছে, আমি বলছি যারা ইন্ডাস্ট্রি করতে এসেছে, যারা করে এসে, যারা, আমরা তো এই ব্যাপারে আমি কুচ করে, কেন আমাদের এটা হচ্ছে না? আমাদের 3,000-4,000 কোটি টাকার মৌসাক করিতে হচ্ছে, আমরা বিজনেস সামিট করছি, বোম্বেতে যাচ্ছি, তারপরে লোক যখন আসছে, তারপরে এসে দেখছে তো একটা লোক বিজনেসম্যান কি হবে, বিজনেস টাকা ইনভেস্ট বিজনেস করার জন্য, অ্যাটলিস্ট তার যদি এখান থেকে টাকা থেকে 20% যদি ইনকাম না করে সব দিয়ে, তাহলে সে কেন এখানে ইনভেস্ট করবে? এইটা একটা ফ্যাক্ট। তেমনি এইটাও আমরা বিরুদ্ধে না, যে এখন আমাদের যেমন এখন রেগার কত ছিল আগে, এখন আমরা 210 টাকা দিই, আগে ছিল 155 টাকা, সেটাকে আমরা 210 টাকা করেছি এইখানটার মধ্যে। তেমনি বিভিন্ন ক্ষেত্রে যেগুলো করা হয়েছে, চিন্তা করে করে সবগুলো বাড়ানো হচ্ছে, কতটুকু মার্জিন লেনে আমরা দিতে পারি, চেষ্টা করা হচ্ছে। কিন্তু সিপিএম পার্টি বা কমিউনিস্ট পার্টি যেটা একসাথে বলে এই 300 দিনের কাজ দিতে হবে, 600 টাকা দিতে হবে, 18,000 টাকা দিতে হবে, তোমরা দিলে না কেন? 18,000 টাকা? আমার মনে আছে তখন আমি বিএম হাসপাতালে তখন চাকরি করি,
একটা দৈনিক হাজিরা নিপন চক্রবর্তী তখন মুখ্যমন্ত্রী 9 টাকা করে পেত, অনলি 9 রুপিস পার এটা তো ডে। অনেক আগের কথা। অনেক আগে, কিন্তু তখন এই 9 টাকা তখনকার দিনে কিন্তু প্রচন্ড কম ছিল, যেটা পরে বাড়ানো হয়েছে। কাজেই এটা উস্কে দেওয়া আর একটা দাবি করা আর সেটাকে বাস্তবে মানে রূপায়ণ করা এক জিনিস না। না না, এটা তো ঠিক। এবং ওরা যারা করে, আজকে আপনি বলুন তো, সর্বহারার করার এই দাবিটা কে এনেছিল? সর্বহারার হারাবার কিছু না, কে সর্বহারা? আপনি দেখুন তখন গ্রামে গঞ্জে গিয়ে, এখন কি জানেন, আমার এখানে একটা আলপনা গ্রাম আছে, হ্যাঁ আপনি জানেন? আমি গেছিলাম, হ্যাঁ। আলপনার গ্রামের যখন আমরা কনসেপ্টটা যেটা আনি, তখন ছবি টবি সব মাটির ঘর ছিল। আজ আমরা এত ঘর দিয়েছি, এখন আলপনা দেওয়ার জন্য আমি ঘর পাচ্ছি না, সব প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হয়ে গেছে। কাউকে কাউকে বলতে হচ্ছে দেয়ালটায় রং করো না, খেলে বুঝতে পারো যে চেঞ্জটা কোথায় হচ্ছে, কোয়ালিটেটিভ চেঞ্জ হচ্ছে। খুঁজে পাওয়া যায় না মাটির ঘর, কত মাটির ঘর ছিল। না, এটা তো আগরতলার আশেপাশে, কিন্তু শুধু আগরতলা দিয়ে তো সারা এখন ত্রিপুরা দেখেন, না। এখন দেখেন সবটা তো আমি বলতে পারবো না, আমার এত ইয়ে নাই, কিন্তু স্কিম যা আছে আমার কাছে, যেটা আছে আমি বললাম 39টা স্কিম আছে প্রত্যেক জায়গায়। এখন এটা জিনিস আপনি বলেন, না, ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, I admit it, Exactly. ঠিক। হ্যাঁ, 2 নম্বর কথা, বিজেপি নিজস্ব কোনো কর্মচারী আমরা তৈরি করতে পেরেছি কিনা? আমরা কোনো লোককে দিয়েছি যে এটা আমার সংগঠন? আজকে 25 বছরও যদি আমি ধরি, মনে করেন আমরা 1993 থেকে শুরু করে 2000 যদি এই 18 সাল পর্যন্ত, এই যে 25 বছরের যে লোকগুলো মানে সরকারি চাকরিতে ঢুকেছিল, তার একটা নির্দিষ্ট ফিলোসফি, একটা বিশ্বাস থেকে এসেছিল, যার জন্য বিকেলে 5টা বাজলে তারপর থেকে আপনাদের এই কাঁধে ছাতা ঝুলানো মিছিল বাধ্য ছিল, একটা দিয়ে দিলে পরে সাংঘাতিক মিছিল এই পলিটিক্স থেকে। তারপর তারা সেই জিনিসটাগুলো ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হাত ভেঙে দাও, এই জিনিসটা চাঁদার যে জুলুমটা, সেটা গভর্নমেন্ট, আপনি যদি বলেন যে না একদম বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়নি। ঘুরে ফিরে আমি এটাই বলবো, ওই মানুষটি সে দাও, অটো সিন্ডিকেট বলেন, সব কি বন্ধ হয়ে গেছে? সব বন্ধ করা যাবে না যদি না এখানে করা যায়। আর একসাথে যদি সব আমরা বন্ধ করতে চাই, তাহলে আমরাই থাকবো না। আচ্ছা, আরেকটা কথা হলো গিয়া, বিজেপি রাজ্য স্তরের বেশ বড় নেতাদের মধ্যে কোন দল দেখা যাচ্ছে? আমি নাম স্পেসিফিক বলছি না, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কমেন্ট হয়, মনে হচ্ছে যেমন সরকারকে আঙ্গুল তুলছে। তো এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন? আপনার এই কুন্দলটাকে আমি আগেই কিন্তু ইয়ে করেছি, না, করেছেন, কিন্তু আমি স্পেসিফিক বললাম যে রাজ্য স্তরে, ছোট স্তরে কোন দলটা আছে আমি বোঝা যায়। আমি আপনাকে আরেকটা কথা বলেছিলাম হ্যাঁ। যে আমাদের অনেক কিছু কিন্তু দিল্লি থেকে কিন্তু ঠিক হয়, এখানে যে যাই বলুক না কেন, শেষ কথা বলার মালিক এখানে কেউ না। কিন্তু আপনারা কোন দল মেটানোর জন্য বাইরে থেকে নেতাও এসছে, বাইরে কেন হবে? মানে আমি রাজ্যের বাইরের কথা বলছি। এটা তো আজকে যদি আমার ঠাকুর দাদা যদি এখানে থাকে, এটা হবে না। না, বাইরের কথা বলছি, আমি বিদেশের কথা বলছি না, মানে রাজ্যের বাইরের বড় নেতার কথা। এটা তো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে, যেখান থেকে এখানে একটা প্রেসিডেন্টকে এখান থেকে ঠিক করে মানে ঠিক করা হয়, সাজেশন এখান থেকে যায়, এখান থেকে ওপিনিয়ন তৈরি হয়, তারাও তাদের অনেক ইয়ে আছে। আমাদের একটা গর্ত, এটা এক্সটেনশন। আজকে যদি দিল্লিতে যেটা আমাদের টোটাল যে বডিটা আছে, তার এক্সটেনশন প্রত্যেকটা। এই যে ত্রিপুরাতে যে বিজেপি সরকার এসেছে, আমরা লড়াই করে নিয়েছি। পার্টি যদি মাথার উপর না থাকতো, তারা যদি তখন না আসতো, আমরা পারি। যার জন্য একটা জিনিস লক্ষ্য করবেন, বিজেপির যখন কোনো ক্যান্ডিডেট যখন পরাজিত হয়, তখন কিন্তু পদ্মফুল হেরেছে বলা হয়, তখন কিন্তু কেউ বলে না তোমার জন্য এটা হেরেছে। কালেকটিভ, আমরা এটা নেগলিজেন্স বলুন বা আমাদের দুর্বলতা বলুন, কালেকটিভ। এই যেমন আমি কিন্তু আমার ক্ষেত্রে আমি নিজে বলতে পারি, আমার বোধহয় কোথাও না কোথায়, কিন্তু আমি বলবো না যে আমার কর্মীরা কাজ করে না, কিচ্ছু করে না। কারণ যখন প্রচারে যাওয়া হয়, তখন লোকের নামই বলা হয় না। এর আগে ক্যান্ডিডেট সিলেকশন আপনি জানেন একদিন আগে হয় না, কয়েক ঘন্টা আগে ডিক্লারেশন, তার আগে কিন্তু প্রচার শুরু হয়ে যায়। সুতরাং বিজেপি যেটা করে, এটা এই যে কে বলবো কি বলবো, কিন্তু যখনই আপনি শুনেছেন, আপনি কি ইঙ্গিত করতে চাইছেন আমি শুনেছি, আমি বুঝেছি, কিন্তু তারপরে সেটা থেমেছে কিনা? আচ্ছা, আপনাদের সভাপতি নির্বাচন কেন হয় না এখন? এটা আমি জানি না, কারণ এটা অনেক বড় ব্যাপার, আমার এই লেভেল নাই। সে দিল্লি থেকে যাবে ঠিক করা, সেটা করবো, আমার কাছে কোনো ইনফরমেশন নাই। আচ্ছা, আপনাদের মূল প্রতিপক্ষ কে রাজ্যে? বিজেপির কোনো প্রতিপক্ষই নেই। হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমাদের প্রতিপক্ষ হচ্ছে আমাদের যে দুর্বলতাগুলো, আমাদের প্রতিপক্ষ হচ্ছে কোন কোন জায়গায় আমরা ঠিক করতে পারছি না, সেটা হচ্ছে আমাদের কোন জায়গায় আমরা মানুষের কাছে যেতে পারছি না। রাজ্যে মনে হচ্ছে না যে আপনাদের প্রতিপক্ষ সিপিএম বা কংগ্রেস? সিপিএম, আচ্ছা আপনি দেখেন তো, চিন্তা করেন একটা জিনিস, রিভলিউশন আপনি চিন্তা করেন, রিভলিউশনের পার্টি তো বামপন্থীরা হয়। আজকে সিপিএম পার্টির মধ্যে যারা মুখপাত্র কারা? মানিক সরকার, মানিক দে, বাদল চৌধুরী অসুস্থ, তারপরে দত্ত, অমুক রায়, এরা ইয়ং জেনারেশন নাই কেন? আজকে এত বড়
সিদ্ধান্ত নিতে পেরেছে কোনো পার্টি যে আমরা মন্ডল প্রেসিডেন্ট 45 বছরের উপরে হতে পারবো না, আমাদের অসুবিধা হয়েছে, কিন্তু 45 পর্যন্ত কেন দিয়েছি, আরো 20 বছর পর্যন্ত এদেরকে দিয়ে আমরা নেতৃত্ব দেওয়ার কেন পারলো না? সিপিএম এর কোনো লোক নাই। অনেক ছেলেদের আমি জানি সিপিএম পার্টি যারা আছে আমার সাথে যুক্ত আছে, কারণ যেহেতু গাইনোকোলজিস্ট হিসেবে তাদের সবাই আমার কাছে আসতো, কারণ আমি বিএম হাসপাতালে একটা প্রতিষ্ঠিত, আমার কাছে তাদের বাচ্চার জন্ম আমার হাতে হয়েছে। তারা যোগ্য ছিল না? কেন যোগ্য এসে উঠলো না? কারণ এই যে ওদের যে এই যে বুড়োতন্ত্র বলবো, আমাদের হলো যুবতন্ত্র, ওদের হচ্ছে বুড়োতন্ত্র। আর আমাদের যুবকরা যারা আছে তারাই ভবিষ্যতে আমাদের লিডার হবে। এখানে অ্যাবসলিউট কেউ নেই আমাদের পার্টিতে। আমিও তো পার্টির কথা বলছি, কিন্তু আমি যে ভবিষ্যতে কোথায় থাকবো এটা পার্টি ঠিক করবে, কিন্তু আমি ঠিক করতে পারবো না কি আছে। আমার উপরে একটা, আপনি আমার সাথে যোগাযোগ করেছেন, আমার পার্টি থেকে আমার পার্টির যে আছে সে আমাকে বলেছে যে এরকম আসবে, প্রশ্ন তাকায় পাঠিয়ে দিলাম, আপনি পার্টির হয়ে আপনি কথা বলবেন। আই এম টকিং পার্টি, কিন্তু এটা যে আমি একদম বানিয়ে বলছি তা নয়। দিস ইজ দ্য রিয়েল পিকচার অফ মাই পার্টি। আমরা কিভাবে ভাবি, আজকে আমার এই ইন্টারভিউ যখন আমার আরো যারা আছে শুনবে, তারাও প্রভাবিত। ত্রিপুরা মতো কি আপনাদের প্রতিপক্ষ? ত্রিপুরা তো কি করে হতে পারে? ত্রিপুরা মতো আমাদের প্রতিপক্ষ কোন দিক দিয়ে হবে? ত্রিপুরা তো আজকে যে এই প্রথমে যখন আপনি বললেন যে এই সমতলে তারা চেয়েছিল, দে হ্যাভ টেস্টেড যে সমতলে যে সমস্ত জায়গায় ট্রাইবাল ফোকাস আছে সেখানে আমরা কিভাবে সমর্থন পাই, পেয়েছে তারা, কোথাও পেয়েছে। তো প্রতিপক্ষ, হ্যাঁ এডিসি এলাকায় তারা করেছে, সেটা কিছু হয়েছে, তাহলে কি হতে? ত্রিপুরা মতায় যে জায়গায় আছে এটা আমরা প্রতিপক্ষ মনে করি না। হ্যাঁ এখন তো আমাদের সামনেই আছে, আমাদের সাথেই আছে, তারা আমাদের সহযোগী, তা আমি কেন তাকে প্রতিপক্ষ মনে করবো? কিন্তু আমরা পার্টনার, গভর্নমেন্টের পার্টনার। এখন তো বিরোধিতা থাকছে না? বিরোধিতা এটা আলাদা ব্যাপার। এটা আমরা তো একজন কাউকে বলছি না তুমি বিজেপি হয়ে যাও, ত্রিপুরার মধ্যে আমরা বিজেপি হতে বলছি না, তাদেরও সার্ভাইভালের কোয়েশ্চেন আসছে। এটা তো একটা কথা ছিল, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনি ডারউইনের থিওরি বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, কিন্তু আমাদের যেটা দীনদয়াল উপাধ্যায় যে কথাটা আমরা বলছি কি, আমাদের বলেছে সার্ভাইভাল অফ দ্য উইকেস্ট। আমরা যে দুর্বল আছে তাকে সশক্ত করা হচ্ছে আমাদের। ত্রিপুরার মতো আমাদের সাথে এড হয়েছে, দে আর অলসো বেনিফিটেড। ওকে, তাহলে আমি আপনার একটা জিনিস বুঝলাম যে সিপিআইএম বা বামপন্থী দলরা আপনাদের প্রতিপক্ষ না। বামপন্থীদের আমরা যথেষ্ট সম্মান করি এবং হিসাবের মধ্যে সবসময় রাখি, ওদেরকেই আমরা রাখি। কারণ তারা এই যে বললাম আপনাকে 25 বছর আর 10 বছর 35 বছর, আজকে আপনি চিন্তা করেন না বামপন্থীকে আপনি একদম ইগনোর করে দেবেন, কি করে পারবেন? 1945-46-এ যখন দশরথ দেব, নৃপেন চক্রবর্তী, সুদম্ন দেববর্মা, দীনেশ দেববর্মা তারা যখন পাহাড়ে জঙ্গলে যখন কাজ করে এসেছে, আজকে 47-এ যুদ্ধ ধরি, 47-এর পরে 77-এ গিয়ে তারা প্রথম কিন্তু সরকার। আজকে এদের যে একটা ট্রেনিং এর আজকে এখানে 30টা বছর, আমি আপনাকে কি বললাম প্রথমে, 30 বছরে কমিউনিস্ট পার্টির বেস তৈরি হয়েছে। যদিও 1925 সালে কমিউনিস্ট পার্টির প্রথম তৈরি হয়েছে, 1964-এ সিপিএম পার্টি হয়েছে, 64-এ ভাগ হয়ে গেল। তারপরে দেখেন এই যে ফিলোসফি যদি সব ঠিক থাকতো তাহলে কমিউনিস্ট পার্টি থেকে 13-14টা দল কি করা হয়, হওয়ার কথা নয়। বিজেপি 1980-তে হয়েছে, 51-এ জনসংঘ হয়েছে, জনসংঘের দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে, আরএস এর দ্বিতীয় সংস্করণ হয়েছে, বিজেপির দ্বিতীয় সংস্করণ হয়েছে। কেন হলো না? দুইটা বিজেপি কেন হলো না? বিজেপি রাজনাথ সিং, বিজেপি মোদী কেন হলো না? কারণ আদর্শের ভিত্তিতে করে যখন হবে তখন কিন্তু এটা হয় না। তুমি যদি আমার আদর্শের সাথে না হয়, জনসংঘের থেকে তো পড়ে দেওয়া আপনার 1970 বা এই সময় ট্রান্সফরমেশন কারণ যখন যে সরকারটা যখন ছিল মুরারজি দেশাই নেতা, একটা কনফ্রন্টেশন এসে গেল যে যারা আরএস এর সাথে যুক্ত থাকবে তারা সরকারে থাকতে পারবে না, বাস বিজেপির দল তো তৈরি হয়ে গেল, আলাদা হয়ে গেল, আরএসএস থেকে লোক আসলো, বিজেপি তৈরি করলো। তো এটা তো ফিলোসফির মধ্যে দিয়ে যায় না। মোদি হাওয়া কি ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়? আরো বেশি, আমাদের সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে, কোথা থেকে স্তিমিত হবে? হি ইজ ইনভাইটিং, যে তোমরা বলো কি হাওয়া, ও ছাড়া তো হাওয়াই না, এখন বিশ্ব হাওয়া হয়ে গেছে। তো আজকে আপনি চিন্তা করেন আমেরিকার মতো প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের এখানের সাথে, মানে এই ইউক্রেন যুদ্ধে আমরা রাশিয়ার কাছ থেকে এই তেল কিনছি বলে ও আমাদের উপরে 50% থেকে 50% ভারত ভয় পেয়েছে, ওর কথা একদম সাথে সাথে দিয়ে দিয়েছে। কোথায় যে এয়ার স্ট্রাইক করলো, তারপরে বাকি যেটা অপারেশন সিঁদুর করলো, ওর পারমিশনের জন্য অপেক্ষা করেছে। তো এইগুলো করার পরে যে ট্রাফিক বাড়িয়েছে কোনো পাত্তা দিয়েছে?
কোনো পাত্তা দেয়নি। তাহলে এখন যদি আমেরিকাকে যে 7th ফ্লিট পাঠিয়েছিল 1971-এ, রাশিয়া তখন আমাদেরকে সাহায্য করেছে। সুতরাং রাশিয়া আমাদের টাইম টেস্টেড ফ্রেন্ড, এবং ভারতবর্ষের এটাই মজা, এবং মোদিরও এটা, যে আমরা বন্ধুকে আমরা আমরা কখনো মানে বেইমানি করবো না বন্ধুত্বের সাথে, ক্ষতি হয় হোক, পার্সোনাল লস হোক, যার জন্য বলি না ফ্রেন্ড। এই ট্রেডিশনটাও ভারতের অতীত থেকেই আছে, সেখানে আমরা দেখি ইন্দিরা গান্ধীর সময় সেটা হয়েছে, এবং এখনো তো আরো সুদৃঢ় হয়েছে। সুতরাং মোদির হাওয়া এখানে চিন্তা করে। কিন্তু উনি তো সবসময় থাকবেন না, উনি তো এজেড হয়ে লিগেসি থাকে, রামচন্দ্র নাই, লেগাসি তো আছে, রামচন্দ্র নাই, কিন্তু আমরা রামরাজ্যের কথা এখনো বলি। আমাদের নাই, পঞ্চপাণ্ডব নাই, যুধিষ্ঠির নাই, আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলি। কৃষ্ণকে আমরা দেখিনি, কিন্তু কৃষ্ণের কথা বলি। গীতা আমরা এখন আমাদের মূল গ্রন্থ, আমরা প্র্যাকটিক্যাল ওয়ে অফ লাইফ আমরা পড়ি। সুতরাং লিগেসি তৈরি কে করে দিল? মোদিজি লিগেসি তৈরি করে দিয়েছে। এবং এটা ভাববেন না, এর পরবর্তী জেনারেশন বিজেপি কিন্তু তার নেক্সট জেনারেশন আগে ভেবে রেখে দেয়। কিন্তু ত্রিপুরার বিজেপি সরকারের কোনো সীমাবদ্ধতা আছে, মানে যা নিয়ে জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে বাধা হচ্ছে? আমরা তো সবসময় তো আমরা একটা অপূর্ণতা ফিল করি। অপূর্ণতা আমরা কিরকম ফিল করি? আমাদের মনে হয় আরো কিছু করা দরকার, আরো কিছু করা দরকার। এটা আমাদের কমতি কোন জায়গা? ফিনান্সিয়াল কমতি না অন্য কিছু? ফিনান্সিয়াল তো একটা তো আছে, সবচেয়ে বড় কথা আমি যেটা মনে করি, দেখেন যে কোনো সরকারের আউটপুটটা কারা? যে কোনো সরকারের আউটপুট হচ্ছে ব্যুরোক্রেসি, স্টার্টিং ফ্রম এ পিওন টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি। এই যে টোটাল যে ব্যুরোক্রেসি এবং হিয়ারার্কি অফ অ্যাডমিনিস্ট্রেশন, এখন আমাদের মনে করেন দুইটা ডিপার্টমেন্ট খুব মানে বড়, যেটা একটা হলো শিক্ষা দপ্তর আর একটা হলো পুলিশ ডিপার্টমেন্ট। এখন আমার কথা হলো যে ওভারঅল কিন্তু চাকরি তো হচ্ছে না এ রাজ্যে। আচ্ছা, চাকরিটা কোথা থেকে হবে? আমাদের ত্রিপুরার যে মনে করেন 1,10,000-এর মতো যে এই যে একটা এডুকেটেড যে পিপল, তারা কি করবে? তারা ওই যে মাইন্ডসেটটা, ওই মানসিকতা। আজকে যদি এটা দেখেন, আমি দেখবো যে শিল্প থেকে শুরু করে এই যে আমাদের বিভিন্ন প্রকল্পে এই এসএইচজি গ্রুপ থেকে শুরু করে টাকাটা যেভাবে ইনভেস্ট, একজন যদি কি বলছে, ইউ বি এ জব মেকার নট এ জব সিকার। সবাইকে চাকরিতে কোথায়? আপনি অফিসে ঢুকবেন, পসিবল না। আপনি অফিসে ঢুকে দেখুন। হ্যাঁ, একটা কথা বলতে পারেন যে অনেক জায়গায় অনেক খালি হয়েছে, এই চাকরিগুলো দিতে পারে, এই চাকরি দিতে পারে। শিক্ষক ধরেন 5,000-এর উপরে শিক্ষকের চাকরি দেওয়া আছে, মোট 20,000 চাকরি দেওয়া হয়েছে চিফ মিনিস্টারের যে বক্তব্য যেগুলো। আর কি হচ্ছে, আনঅর্গানাইজ সেক্টরে কিন্তু অনেক কাজ যেটা হচ্ছে, মনে করেন এই যে ত্রিপুরা যে কনস্ট্রাকশন চলছে, রাস্তাঘাট চলছে, এখানে নাই, কিন্তু ওই লোকগুলো কিন্তু অনেক চাকরির থেকে বেশি। এই যে 600 টাকা লেবার বললাম, আবার কোনো বাইরে থেকে একটা শ্রেণী, কিন্তু শিক্ষিত শ্রেণী না। শিক্ষিত কোন জায়গায় আপনি করবেন? তার সংখ্যা কত? মনে করেন গ্রাজুয়েট আপনার কত আছে, পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি আমি দেখছিলাম সেদিন ডাটা। নার্সরাও তো আপনার কিন্তু হলেই কি সব পেয়ে যাবে? ডক্টরও পাচ্ছে না, অনেক বেকার আছে ডক্টর না। হ্যাঁ ঠিক আছে, ডক্টর কিন্তু দিচ্ছে যে 216 জন ডাক্তারের চাকরি কিন্তু কিছুদিন আগে দেওয়া হয়েছে, কম তো পরিমাণ। এরকম তো করা যাবে না। আজকে মেডিকেল কলেজ আপনার করতে থাকবে, সিট বাড়াতে থাকবে, এটা হবে। প্রাইভেট ক্লিনিক খুলুক না, এরা নিজেরা প্র্যাকটিস করুন না। ডাক্তারই যদি বললে চাকরির জন্য তুমি যাবে কেন? ইঞ্জিনিয়ার ভালো কন্ট্রাক্টর হোক না, হতে হবে। এটা শুনলে কঠিন লাগছে, মনে হবে যে আমি আমার এই হয়ে গেছে এখন, না, এটা না। কিন্তু এইটা কোনো সরকার দিতে পারবে না, কোনো সরকার দিতে পারবে না। সংকোচনের একটা নীতি বহু আগে থেকে শুরু হয়েছিল, এটা আমরা করছি, এটা নয়। কিন্তু এরপরেও আমরা, হ্যাঁ, টাকা তো একটা ফ্যাক্টর। আপনি এক মাসে যদি দেখেন কোথাও যে 100 কোটি টাকা, আপনি ডেভেলপমেন্ট করবেন কি করে? ডেভেলপমেন্ট তো চাই না। আজকে পশ্চিমবঙ্গের কথা আপনি একটু আগে বলছিলেন, ঋণ দিতে কত টাকা চলে যায়, আমাদের কত কোটি টাকা ঋণ হয়েছে। সরকার যখন চালাবে সবটা দেখবে, মুশকিল তো আছে। এটা সরকার মানে হলে বাড়ির কর্তা, তাকে সবাই দেখা গেলে সে নিজেই কিছু করতে পারে না। তার জন্য আমাদের ফ্যামিলিতে পূজার সময় দেখেন, আপনার সীমিত আয় হলে আপনি নিজের জন্য না কিনে বাচ্চার জন্য কিনছেন, ওয়াইফের জন্য কিনছেন, আত্মীয় দেখবেন আপনার নিজস্বই এই গেঞ্জি যখন বলছে তুমি তো পাল্টাও না, আপনি বলবেন না এটাতে আমি কমফোর্টেবল। কিন্তু এইগুলো দিয়ে তো আপনারা সবসময় সেই জনপ্রিয়তাটা রাখতে পারবেন না। চেষ্টা তো চলছে যে যাতে চাকরিটা কোন কোন জায়গায় দেওয়া যায়, এটা দেওয়া হবে। গভর্নমেন্ট দিতে চাইবে না, মুখ্যমন্ত্রী আপনারা দেখেন না, মুখ্যমন্ত্রী তো বলছে সব জায়গায়। এই যে এই কিছুক্ষণ আগে বলছিলেন, মুখ্যমন্ত্রী বলছে তো আইনশৃঙ্খলার ব্যাপারটা, বলছে যে কাউকে ছাড়া হবে না, বলছে তো মুখ্যমন্ত্রী, যথেষ্ট ভালো চলছে। আগামী যদি আমি 3 বছরের লাস্ট কোশ্চেন, যে আগামী 3 বছর ত্রিপুরা সরকার কি কি বিষয় দিয়ে অধিক জোর দেবে আপনার মনে হয়? তার যতগুলি যে আমি 39টা যেটা বললাম, আমাদের তো প্রাইমারি যেটা আছে শিক্ষা, স্বাস্থ্য, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থেকে শুরু করে, আর যেগুলো না, এটা তো আপনি ওভারঅল একটা কথা বলছেন, কিন্তু আমি স্পেসিফিক যদি আমি বলি যে কোনো একটা জায়গা বিজেপি হয়তো সংখ্যার যারা ভোটকারীরা যারা আবার 2028 সালে আসতে পারে,
ভোটে জেতাটাই যদি মূল লক্ষ্য হয় তাহলে তো আর বলার কিছু নেই। তো আপনাদের ভোটে জেতাটা মূল লক্ষ্য না জনগণকে যেটা আমাদের কাছে হলো কর্মফল হিসেবে আমরা দেখি। আমরা বলি না কর্মনে বাদ রাস্তে মা ফলে সে কথা আছে না, বিজেপি রেজাল্টটাকে এটা আউটপুট হিসাবে মনে করে, কিন্তু তার কাজ কি একদম পুরো অর্গানাইজেশন থেকে গভর্নমেন্টকে, আমাদের মিনিস্টার আপনি দেখেন না এখন পর্যন্ত আমাদের কোনো মিনিস্টারের বিরুদ্ধে কোনো করাপশনের চার্জ আনতে পেরেছেন কেন? না, একটা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, কি দেখেছেন? একটা স্পেসিফিক একটা কথা বলে না, এটা একটা স্পেসিফিক, এটা আমি পার্সোনাল যদি বলি না এটা এমন কিছু না। তাহলে এটা আমি করাপশন কথাটা বলেছি, আমি বলছি যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে ডাইরেক্টলি করাপশনের কথা এলিগেশন আপনি লাগাতে পারেন। সিপিএম এর দিকেও তো নাই না, আমরা কখনো বলেছি? আজকে সিপিএম এর অনেক যারা মন্ত্রী যারা আছে, হ্যাঁ আমরা কিছু না কিছু তো আমরা বলেছি, আপনার ওই যে পার্কটা নিয়ে রাস্তা নিয়ে প্রমাণ না হওয়া পর্যন্ত রাজনীতিতে কিছুটা এলিগেশন তো হবে। এটা তো এটা মিথ্যা এলিগেশন হয় না, এলিগেশন যখন হয় তখন এলিগেশনটাকে এলিগেশন, এই যে রাজীব গান্ধী কদিন ইয়ে বলে রাহুল গান্ধী ভোট চোর প্রমাণ করতে পারলো, এটা ফলস এলিগেশন না? এটা ফলস কত বড় মারাত্মক। আচ্ছা এই যে দেখেন এসআইআর, আপনি নিজেও জানেন আপনার বাড়িতে 18 বছরে যদি হয় তারপরে ভোটে তার নাম উঠবে, এটি তো সারাক্ষণ একটা কন্টিনিউয়াস প্রসেস না। কিন্তু এমন ভাবে প্রচারগুলো হচ্ছে না, প্রচার বা হয়তো ডিপার্টমেন্টারি মানুষের কাছে পৌঁছার যে ওয়েটা কোন একটা জায়গায় মনে হচ্ছে মানুষের ভয় পাওয়ানোর জন্য। আপনার কি মনে হয় এই যে এসআইআর নিয়ে এত হল্লাবল করা উচিত? আজকে এই যে পশ্চিমবঙ্গের তো হওয়া উচিত, তো তাইলে এটা কিন্তু তারা বলছে যে সুপ্রিম কোর্ট যখন বললো যে ঠিক আছে তুমি এভিডেন্স নিয়ে এফিডেভিট করো, নাই, এইটা হচ্ছে এলিগেশন, ফলস এলিগেশন। কিন্তু আমি যদি বলি যে অমুক এই যে ইয়ে পার্ক, এবং ফলস এলিগেশন তো সব পক্ষের থেকে হয় না, শুধু আমরা এলিগেশনটা আমরা কেন করবো? আমরা সরকার চালাচ্ছি, তো আমরা কার বিরুদ্ধে এলিগেশন করব? এলিগেশন আমাদের বিরুদ্ধেই আসবে। হ্যাঁ, আমরা অতীতের কিছু ঘটনা তুলে ধরতে পারি, যে আপনার ওই যে ইয়ে পার্ক হচ্ছে বা যেগুলো হচ্ছে ছিল তখন আমরা ভোটের সময় এই কথাগুলো বলেছি, নতুন করে তো আমরা আর বলছি না। সরকারে আসার আগে আমাদের কাছে যেগুলো মনে হয়েছিল, আমরা যে জায়গায় ভুল হচ্ছে সংশোধন করার চেষ্টা। আমি যদি তর্কের ক্ষেত্রে যদি বলি, কথাটা বেড়ে যাচ্ছে, যদি বলি সেরকম তো 2014 সালে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো বিজেপির, সব কংগ্রেসের এলিগেশন, কিন্তু আজ যদি একটা প্রমাণিত হয়নি। এটা তো পলিটিক্স। আমি আপনাকে 3টা জিনিস বলেছি, আচ্ছা 3টা। এখন আমি যদি বলি আপনি হয়তো এগ্রি করবেন না, চালাকি পলিটিক্স, চালাকি হচ্ছে পলিটিক্সে না, এটা তো এজেন্ডা তো পলিটিক্স। আমি আপনাকে 3টা এম এর কথা বলেছি। এম মানে হচ্ছে মাইন্ড, যেটা ব্রেন, মাসল আর মানি। এখনকার দিনে এই 3টাকে বাদ দিয়ে পলিটিক্স হবে না। এখন যদি বলেন যে তাহলে কংগ্রেস পিছিয়ে আছে আপনার মনে হয় এইসব দিকে? ওরা কি ছোটখাটো টাইপের, ওরা কি হয়েছিল, আমরা যেমন একটা কালেকটিভ হতে আমরা করি, আমাদের কাছে পার্টি ফার্স্ট। ডিফারেন্সটা কোথায়? আমাদের কাছে পার্টি ফার্স্ট নয়, আমাদের কাছে দেশ ফার্স্ট, তারপরে আমরা পার্টি, তারপরে পার্সন। কিন্তু কংগ্রেসের কাছে ফ্যামিলি ফার্স্ট। কংগ্রেসটা কেন ডুবলো? ইট ইজ অনলি ফর ফ্যামিলি। আপনি কোন তো ভারতবর্ষের মধ্যে এই যে কংগ্রেস আচ্ছা, দেশের উন্নতিতে কংগ্রেসের অবদান নাই? কোনটা? ভারতের উন্নতিতে কংগ্রেসের অবদান নেই? কিসের কংগ্রেসের অবদান? আমি কংগ্রেস তো পার্টি না ফার্স্ট। আজকে যদি এনিভেশন তারা যে হিউম করলো 1886 85-এ, আচ্ছা এটা তো অতীত, কিন্তু আমি না, কিন্তু ওইটা উৎপত্তি। আজকে 2টা পার্টি কেন দেশ থেকে মুছে যাচ্ছে? দুটাই দেখবেন বিদেশি লোকরা বলেছে। আজকে যে মার্ক্সবাদী সাথে কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, স্ট্যালিন বলেন, বিদেশি, তারা সেখানে মাও সব বিদেশে আমদানি করেছে। আমাদের ব্রিটিশের যে ব্রিটিশ তাদের স্বার্থে কংগ্রেস বানিয়েছিল, এবং গান্ধীজি কিন্তু যখন বলেছিল স্বাধীনতা হয়ে গেল, বলছিল কংগ্রেসকে ভেঙে দিতে, কিন্তু এটা না ভেঙে আজকে 55 বছর একটা পার্টি চালিয়ে যাচ্ছে। কিসের জন্য আজকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হবে? কেন রাহুল গান্ধীর ছেলেই আবার হতে হবে? কেন সোনিয়া গান্ধী হতে হবে? কেন প্রিয়াঙ্কা বাদ্রা? আপনি দেখেন কংগ্রেসের মাঠটা কোথায় গেছে। আজকে মোদী বলেছিল কংগ্রেস মুক্ত ভারতবর্ষ, তাই সেই দিকে চলে গেছে। কেন হবে না? আজকে 28টা স্টেটের মধ্যে 20টা স্টেটে বিজেপি, 8টা স্টেটে কংগ্রেস। এটা সময়ের চেঞ্জ হতে পারে না? ফিলোসফি অ্যাক্টিভিটি কেন এটা হলো? আজকে 2টা সিট থেকে যদি 240-এ হয় বা 303 হয়, তাহলে আপনি বুঝেন কংগ্রেসের আজকে একটা সময় কিন্তু 420টা সিট ছিল, হাইয়েস্ট এভার। সেই 400 থেকে এখন 99-এ নেমে গেল। কেন? এটার কারণ এটা হচ্ছে পার্টি এবং ফ্যামিলি বেসড হয়ে গেছে। আজকে এখন আমার চোখের সামনে ভাসছে মনমোহন সিং এর মুখের উপরে রাহুল গান্ধী কাগজগুলো ছুড়ে একটা রেজলিউশন ছিল মনমোহন সিং। এটা তো আচ্ছা
এটা এগুলো আসে এগুলো তো ভাই, কর্মফল আছে, এগুলো সব আসছে। আমাদের শাস্ত্র বিশ্বাস করি আমরা। তুমি যা এজ ইউ সো ইউ রিপ, তুমি যেটা বপন করবে আজকে সেই প্রতিদান সে পাচ্ছে। এইভাবে মুখে ঢুকে বালকিল্য আচরণ করে, এর মধ্যে কি কোনো নেতৃত্ব আছে? আজকে মমতা ব্যানার্জি কেন ওদেরকে সিরিয়াসলি নিচ্ছে না? লোকসভায় ওর ভূমিকাটা কি? আজকে রাহুল গান্ধীকে কেন ইউপি তাদের একদম পৈতৃক সম্পত্তি ছেড়ে বায়নারে কেন যেতে হলো? ওখানে গিয়ে কিসের জন্য? এখানে 70% মুসলিম ভোট, সেই জন্য শিওর সাকসেস। কেন এগুলো করতে? কারা দূষণ করছে? 5/1906 তারপর থেকে কম্প্রোমাইজ কে করলো? মুসলিম লীগ একমাত্র, সে তার কোনো দাবি থেকে কখনো সরেনি। ওরা কোনো সময় বলেনি কমিউনিস্টদের যদি মানে সমর্থন করেনি, এবং আলটিমেটলি গান্ধী যদি বলে আমার শরীরের উপর দিয়ে ভাগবে, আলটিমেটলি কি হলো? তো এই যে লিগেসি কংগ্রেস যে তৈরি করেছে আজকে, কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নাই। আর সিপিএম এর, হ্যাঁ সিপিএম কে আমি একদম অস্বীকার করি না। ডেফিনেটলি আমরা সিপিএম কে কাউন্টের মধ্যে রাখি। আমরা যদি মনে করি এখানে আমাদের যদি কারো সাথে কোনো কাউন্টার করতে হবে, তাহলে ওরা একটা গ্রাউন্ড রিয়েলিটি তাদের আছে, আমরা সেটা মাথায় রেখে, এবং ওদের যে সাংগঠনিক আছে ক্ষমতা করি। কিন্তু ওরা মানুষকে যে ঠকান ঠকিয়েছে, ওরা যতগুলো ভুল করেছে, আপনি দেখেন না চিন্তা করে, কেন তাহলে কমিউনিজম ফল করলো? সারা পৃথিবী যদি ক্যাপিটালিজম কেন আসলো? যদি আমার মনে আছে মানিক সরকারের একটা ভাষণ একবার শুনেছিলাম, বলছে 100 বছরে ও সমাজবাদ আসবে না। তাহলে হোয়াট ইজ ইউর টার্গেট? তো এইটা সমাজবাদ আর কখনো সম্ভব? এই যেটা আছে চীনে কি সমাজবাদ আছে? চীনে সব থেকে লেবার সস্তা, চীনের সব থেকে আজকে সব ইন্ডাস্ট্রি কেন চীনে যায়? সারা পৃথিবীর ব্যবসা করতে ওখানে যায় কেন? কারণ এখানে শ্রমিকরা বলতেই পারবে না যে এর বেশি হবে, বেশি হলেই সেখানে হবে না। ওটা তো বাদই দিলাম, ওদেরটা অন্যরকম। আমাদের এই যে ত্রিপুরাতে যে আমরা যেটা বলি সেটা এরা তো উস্কাচ্ছে। তো রিসোর্স কোথায়? রিসোর্স ডেভেলপমেন্ট করেছে কি? ওরা যে 25 বছর শাসন করলো, আমি আপনাকে বললাম না যে কতগুলো মৌ আমরা স্বাক্ষর করেছি, লোকগুলো আসছে, কি হচ্ছে? আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে বেনিফিট নিয়ে আমাদের স্টেট থেকে চলে যাচ্ছে। বাইরের লোকগুলো এখানে এসে তো করে যাচ্ছে, এখানে তারা তো, এখানের যারা মানুষ তারা তো বঞ্চিত হচ্ছে না। আমি তো সেই কথাই বলছি যে এরা বঞ্চিত হবে। এখানে টেন্ডারের যে সিস্টেম গুলো আছে, যতগুলো টাকা ইনভেস্টমেন্ট আছে আমাদের এখানে মনে করো সাপোজ আমি কোনো একটা মানে একটা কন্ট্রাক্টরে কাজই করলাম, হ্যাঁ, আমার সেরকম কোনো আর্থিক ক্যাপাসিটি নেই, তো বাইরের লোকেরা তো ইন কম্পিটিশন তারা প্রজেক্ট গুলো বড় বড় আসছে না, 180 কোটি টাকার প্রজেক্ট যখন আসবে তখন এটাকে ফ্র্যাকশন করে ওটা বড়গুলো আমি ছেড়েই দিলাম। ইন জেনারেল যে টেন্ডার এখন যেতে হবে, এটা একটা রীতি পলিসির ব্যাপার না, এগুলো তো চেঞ্জ করলে তো সাধারণ মানুষ। ছোট তেমনি ফর্মুলিভেনের কাজ যেটা হয়, ছোট ছোট কাজ যাতে বেকাররা যাতে বেঁচে থাকে তারও সিস্টেম আছে। ফর্মুলিভেন কাজ করতে তো চলে, কিন্তু কোনো একটা জায়গাতে কিন্তু আটকাচ্ছে। ওই যে জায়গাটা যেটা বলছেন আমাদের মধ্যে সব থেকে যেটা, ওই গ্রুপটাকে আমরা কি করে আরো বেশি মানে ইনকাম আমরা বাড়াতে পারি, ইনকাম জেনারেশন যাতে করতে পারি, ইয়ং জেনারেশন যাতে আউটপুট দিতে পারি, এটা আমাদের মাথায় আছে। সেই চাকরি তো সব পারা যাবে না, কিন্তু চাকরিরও বন্দোবস্ত করা হবে। যার জন্য তো আজকে এসএইচজি গ্রুপ থেকে শুরু করে আজকে লাখপতি দিদি 1,05,000, লাখপতি দিদি 1 লক্ষ, এই কনসেপ্টটা আগে ছিল কিনা? আজকে 3,500 থেকে শুরু করে আপনার 95,000-এর মতো হয়ে গেছে। জনধন যোজনা এখানে আমাদের এখানে তো তোমার 12 লক্ষ। মানে নিম্ন আর্থিক যে পরিবারগুলোর কথা আপনি বলছেন, তার বাইরে তো একটা মিডল ক্লাস একটা আছে। যে হোল সব কান্ট্রিতে আজকে আমাদের ত্রিপুরা থেকে যে সমস্ত ছেলেরা বাইরে যাচ্ছে, তারা কি করছে? 12,000 14,000 টাকার আজকে মনে হয় 25,000 বা 30,000, 1 লক্ষ টাকার চাকরি পেলে বেঙ্গালুরু একটা বাড়িতে থাকতে গেলে তার 30,000 তো চলে যাবে। তার আলটিমেটলি ত্রিপুরাতে 12,000 বা 15,000-এর থেকে ওখানে 1 লক্ষ টাকা রোজগার কম। আজকে এয়ারপোর্টে আমি ওখানে ছিলাম, কিছু লোক ঢোকাতাম, এখন কি করে বিভিন্ন জায়গায় আছে 12,000 13,000 টাকা। কিভাবে লোক ইঞ্জিনিয়ারিং পাস করেছে বলছে স্যার তাও কইরা দেন। আমরা এটা বুঝতে পারি যে এটা অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা কোন জায়গায় দেবো? কিভাবে সৃষ্টি হবে? বলুক না আমাদের কেউ বুদ্ধি করে। আমরা তো ডাকছি সবাইকে। আজকে যে আমরা যে সামিটে ইকোনমির উপরে তো সবটা নির্ভর করছে, এটাও ঠিক, এটা কোনো পক্ষে সম্ভব না, কিন্তু সরকার পলিসিগত কিছু চেঞ্জ করলে আমার মনে হয় জায়গাটা আপনি একটা জিনিস দেখেন, আমরা তো ইকোনমি সহজ করার লাগে বাংলাদেশের ভিতরে আমরা কত ইনভেস্টমেন্ট করেছি, রেল থেকে শুরু করে কতগুলো বন্দর থেকে শুরু করে সব করে। আমাদের তো সব থেকে বড় অসুবিধা হচ্ছে কমিউনিকেশনটা। আজকে প্রায় এখানে দেখেন রিসেন্টলি আবার একটা উপদ্রব হয়েছে চিকেনের করে আমাদের। এটা তো খুব ভালো প্রজেক্ট বাংলাদেশে হলে, কিন্তু এই অঞ্চলটা আছে না, আটকে গেল কিনা। আজকে সেখানে একটা সরকারের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সেখানে আজকে দেখেন উগ্রবাদী সেখানে নিচ্ছে, উগ্রবাদীরা সেখানে জেলে ছিল, তাদেরকে ছাড়া হয়েছে। আপনাকে ত্রিপুরা যেমন জায়গা সিচুয়েশনে পরিবেশে ত্রিপুরা এখন, আগে তো আমাদের মাথায় এই কথাটা আছে না। আজকে সেই ইউনুস এই কথাটা বলেছে,
আমাদের যোগাযোগ ছিল ডেফিনেটলি। আজকে কত রেল আমাদের হচ্ছে, সাবরুম পর্যন্ত রেল গেছে, সবগুলো দেখতে হবে, চেষ্টা চলছে। আজকে কয় বছরে দেখেন 1964 ধর্মনগরে রেল আসে, আর 2008 সালে গিয়ে এটা আমি অনেক বড়, নিজেও পোস্ট করেছি যে মোদিজির আমলে রেপিডলি আপনার কানেক্টিভিটি বেড়েছে, এটা ঠিক ত্রিপুরাতে, এটা অস্বীকারের কোনো উপায় নাই, আই এগ্রি। কিন্তু একটা সাধারণ ব্যাপার না, থাকে, মানুষ এই কি এই করবে? কথাটি কি আমাদের মধ্যে নাই? আমরা কি মানে এই বয়স হয়েছে, আমরা জীবনের অনেকগুলো জিনিস ভোগ করে আমরা পেয়েছি, অনেকগুলো যেভাবে পরিশ্রম করে হোক বা যাই করুক, প্রত্যেকটা ছেলে মেয়ে তো এই জিনিসটা করে, প্রত্যেকটা ছেলে মেয়ে যে প্রত্যাশা করে। কিন্তু একটা বাবা একটা ছেলে মেয়ে যখন সে চায় পূজার সময় একটা দামি চায়, একটা সাইকেল চায়, একটা ঘড়ি চায়, বাবার তো সামর্থ্য থাকতে হবে, কোথা থেকে দেবে? তার বাবার তো একটা সন্তান না যে একটা সন্তানকে দিলে আমার হয়ে যাবে। সরকার ভীষণ সেন্সিটিভ, চেষ্টা করে যাচ্ছে। নাহলে এই বাইরে বাইরে সামিটের জন্য কেন যাচ্ছি আমরা, কেন ডেকে আনার চেষ্টা করছি? চলছে একটা প্রক্রিয়া, মাত্র তো 7 বছর আমাদের হয়েছে, আরো সময় দিতে হবে। 28-এ আসবেন মনে হচ্ছে। 100%, কোনো সন্দেহ নেই, এবং এর থেকে বেশি সিটে আসবে। আমরা আমাদের যেগুলো, মথার সঙ্গে না মথার বাইরে? না, মতো তো আমাদের সাথেই আছে, তো বাইরে কেন করবো এটাকে? আমরা করবো না মতাকে বাইরে, একসঙ্গে জোট হবে? এটার আমি জানি না। এখন সব নির্ভর করে, জোট তো আছেই, নতুন করে জোট হবে কেন? না, ভোটের সময় অন্য কিছু তো হতেও সে পারে। যখন যখন যেমন তখন তখন দেখা যাবে। তার জন্য আমাদের লোক বসে আছে সিদ্ধান্ত নেবার। কেউ যদি আমাদের ছেড়ে না যায়, আমরা কাউকে ছাড়াবো না। আর বিশেষ কোনো বক্তব্য? আপনি এসেছেন, এটা খোঁজখবর নিয়েছেন, আমরা আমাদের পার্টির কথা বলতে পেরেছি, এটা ভালোভাবে এটা প্রচার করুন। যখন আপনার মনে প্রশ্ন আসবেন, আমি কথা বলবো, এবং দিল খোলাভাবে কথা বলবো। হ্যাঁ, কিছু কিছু কথা আমি সবটি বলতে পারবো না, কারণ কিছু কথা আমার সরকারের উপর নির্ভর করে। আজকে মুখ্যমন্ত্রীর যে কথাটা বলা দরকার, সেই কথাটা আমি এখান থেকে বলবো না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট সাহসীভাবে, এবং ইদানিংকালে ও যে কথাগুলো বলছে, হি ইজ ডুইং হোয়াট হি মিনস। তা আমি বলবো যে ঠিকই আছে, আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। মথা তো বিজেপিকে অ্যাটাক করছে। মমতা নিজেরাই বলছে এটা আমাদের না দুষ্কৃতকারী, তারা যদি পারেন তাহলে ধরেন। মমতা তো অস্বীকার করেছে, বলছে এটা দুষ্কৃতকারী, রাজনীতির নামে দুষ্কৃতকারী। আপনারা আইনি বন্দোবস্ত আপনি কি বলবেন? বলেছে ওখানে প্রত্যুষ দেববর্মা মতা করেছে, এটা উপর উপর থেকে বলছে। তো সেটা পলিটিক্স এর মধ্যে যেটা আছে, আপনার ইউ শুড রিড ইন বিটুইন দ্য লাইন্স। এর মধ্যে যেটা করার করা হবে। মুখ্যমন্ত্রী বলেছে উপযুক্ত। এই যে গতকালকে না পরশু দেখলাম যে কেউ যদি বলে আমাদের বলবে এখানে করা যাবে না মিটিং, এখানে মুখ্যমন্ত্রী তো বারবার সেসব জায়গা করিয়েই তো দেখিয়ে দিচ্ছে যে কারো চোখ রাঙানিকে আমরা ভয় পাবো না, আইন আইনের পথে চলবে। আর ত্রিপুরাটা কোনো ব্যক্তিগত কারো সম্পত্তি না, এটা সবার সম্পত্তি। যে ইচ্ছা যে যেখানে যেতে পারবে, যে কোনো রাজনীতি যেখানে করতে। মুখ্যমন্ত্রী বলেনি গতকালকে বক্তব্যে? ত্রিপুরাল্যান্ড ইস্যু নিয়ে কোনো বক্তব্য? ওরকম করে কোনো কথা নয়, ইন জেনারেল কথা আছে যে কেউ কেউ বলেছে এরকম মিটিং করতে। না, আমি বলছি ত্রিপুরাল্যান্ড নিয়ে কোনো আপনাদের নিজস্ব কোনো ভাবনা চিন্তা আছে? ত্রিপুরাল্যান্ড কোথা থেকে আসছে? ত্রিপুরাল্যান্ড, আমরা ত্রিপুরাল্যান্ডের মধ্যেই তো আছি, আবার ত্রিপুরাল্যান্ড আলা কোথা থেকে আসছে? না, হাওয়া তো গরম হচ্ছে। যে যা বলার বলতে তো অনেকে অনেক কিছু বলতে পারে। একজন একদম চট্টগ্রাম পর্যন্ত নিয়ে আসবে বলে নিয়ে আসা যায়, আমরা কুমিল্লা নোয়াখালী থেকে যে রংপুর সব নিয়ে আসবো, এটা এটা সম্পূর্ণ আলাদা রাষ্ট্র। আজকে কবে কি হবে সেটা আমরা বলতে পারবো না, সময় সঙ্গে তবে এটা ঠিক। এই সার্বিকভাবে যদি দেখতে হয়, নরেন্দ্র মোদীর তো বিকল্পই নেই, বিকল্পই নাই এখন।